নমস্কার, আমার নাম বাপ্পাদিত্য ঘোষ। আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ার অ্যান্ড স্টেশন ম্যানেজার। আমি বর্তমানে বারাসাত ডিভিশন WBSEDCL গঙ্গানগর কাস্টমার কেয়ার সেন্টারে আমি পোস্টিং আছি। তার মানে আপনি বলতে চাইছেন যে জিরো বিল স্মার্ট মিটারেও পসিবল? একদম একদম। মানে এখানে ওই যে অনেকে বলছে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই মিটারের মধ্যে কোনো সিম নেই নাকি? না, সিমের ব্যাপার নেই। ওই যে বললাম, এটা RF, রেডিও ফ্রিকোয়েন্সি। নমস্কার বন্ধুরা, চারদিকে স্মার্ট মিটার নিয়ে বিশাল একটা হইচই চলছে। কি হয় একটা রব। তো আপনারা হয়তো স্মার্ট মিটার নিয়ে খুব একটা ভয়ের মধ্যে রয়েছেন, চিন্তার মধ্যে রয়েছেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক আপনারা বুঝতে পারছেন না। বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু কনফিউশন আপনাদের কাটছে না। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এমন একজন ব্যক্তিকে পরিচয় করাতে চলেছি যার পরে আপনাদের সমস্ত কোশ্চেন আমি তার থেকে জানবো, যেগুলো আপনারা আমার ইউটিউব ভিডিওর নিচে কমেন্টগুলো করেছিলেন। সেই কমেন্ট থেকে আমি বেছে নিয়ে এসেছি সমস্ত কোশ্চেন, যেগুলো আমি স্যারকে করব। স্যার আপনাদের উত্তর দিয়ে দেবে, এবং স্যার কে সেটা আমি তাকেই বলবো যে ইন্ট্রোডিউস করতে নিজেকে, এবং তার যে স্মার্ট মিটার সম্পর্কে যা কিছু বলার তিনি বলে দেবেন। তো আপনারা জাস্ট শুনুন তিনি কি বলছেন। নমস্কার, আমার নাম বাপ্পাদিত্য ঘোষ। আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ার অ্যান্ড স্টেশন ম্যানেজার। আমি বর্তমানে বারাসাত ডিভিশন WBSEDCL গঙ্গানগর কাস্টমার কেয়ার সেন্টারে আমি পোস্টিং আছি। তো বিষয়টা তো স্মার্ট মিটার, অবশ্যই তো একটু স্মার্টলি শুরু করা উচিত, কিন্তু এর মধ্যে কোনো কপটতা বা ছলনা এসব কিছু থাকবে না, যেটা সত্যি। যেহেতু আমি একজন আধিকারিক হিসেবে আপনাকে এই প্রশ্নের উত্তরের জবাবগুলো দিচ্ছি, সেখানে মানে আমার দায় বর্তায় যে স্বচ্ছতা বজায় রেখে সত্যিটাকে তুলে ধরা। আমি সেটাই চাইবো, আপনি সেইভাবে উত্তর দিন যাতে এই সেশনটার পরে জনগণের মনে আর কোনো রকম প্রশ্ন না থাকে। ঘটনাটা হচ্ছে, আমাদের মানে দিনের পর দিন তো উত্তরোত্তর বৃদ্ধি ঘটে, সেটা প্রযুক্তিগত ক্ষেত্রেই হোক বা বিভিন্ন দৈনন্দিন কাজের ক্ষেত্রেই হোক। আগে কিপ্যাড মোবাইল, এখন স্মার্ট মোবাইল। ঠিক এখন ওই রকম ভাবেই আগে পোস্টপেইড মিটার সিস্টেম ছিল, এখন প্রিপেইড মিটার সিস্টেমে চলে এসছে। এবং এটা কেন্দ্রীয় সরকারের যে বিদ্যুৎ আইন, সেই অনুযায়ী একটা নোটিশ জারি হয়েছিল 2022-এ। আমি আপনাকে সেই তথ্য দিয়ে দেবো। এবং তাতে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা কাস্টমার আর কি, যারা ইলেকট্রিক ব্যবহার করেন, তাদের দুটো সিস্টেমে করতেই হবে। রোল আউট কথাটা ওখানে বলা আছে। রোল আউট মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করা। সেটা হচ্ছে আইদার প্রিপেড সিস্টেম অর স্মার্ট মিটার প্রিপেড সিস্টেম। তো দুটোর মধ্যে যেটা করতেই হবে, দুটোই আসলে আলটিমেটলি প্রিপেড সিস্টেম। তো আগে পোস্টপেড মানে হচ্ছে, আমরা আমাদের DCL এর ক্ষেত্রে 3 মাস আমরা কনজামশন করতাম। ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা কনজামশন করতাম। সেটা এপ্রিল, মে, জুন তার বিলিংটা হতো। সেই জন্যে আমাদের এই 3 মাস কনজামশন হওয়ার পর 3 মাস আমাদের বিলিং হতো। তো এখন যেটা হয়ে গেছে, এখন সেটা হচ্ছে পোস্টপেড থেকে প্রিপেড সিস্টেমে কনভার্সন। তো প্রথমে যে মিটারটা লাগানো হচ্ছে সেটা পোস্টপেডেই থাকবে প্রথমে। ধরুন মাসের 15 তারিখের মধ্যে যদি কোনো স্মার্ট মিটার বসে, তাহলে সেই স্মার্ট মিটারটা মাসের অন্তিম দিন অর্থাৎ শেষ তারিখে 31 তারিখ বা 30 তারিখ একটা ফাইনাল বিল হলো। সেই ফাইনাল বিলটা কি না, পোস্টপেড চলাকালীন তার একটা কনজামশন হয়েছে লাস্ট রিডিং নেওয়ার থেকে। পোস্টপেডে যখন লাস্ট রিডিং হয়েছে, সেখান থেকে যেদিনকে মিটারটা বসলো, সে 15 তারিখে বসলো, তাহলে তার একটা রিডিং। আর হচ্ছে এই 15 তারিখ থেকে ওই মাসের শেষ দিন অর্থাৎ 30 বা 31 তারিখ, তার একটা রিডিং। এই দুটোকে যোগ করে 31 তারিখে একটা পোস্টপেইড ফাইনাল বিল তৈরি হবে। এটা কিন্তু পোস্টপেইড বলছে। আচ্ছা। হওয়ার পরের দিন অর্থাৎ 1 তারিখ থেকে সেটা প্রিপেডে কনভার্সন হবে। যদি সিস্টেমগুলো সব ঠিকঠাক থাকে, মানে এই যে আমাদের যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে, যেমন ধরুন এগুলোকে মিটার এন্ট্রি করা, ভ্যালিডেশন ইত্যাদি, এগুলো কিছু টেকনিক্যাল টার্ম আছে, সেগুলো সব যদি ঠিকঠাক থাকে, তাহলে মাসের 15 তারিখের আগে যদি কোনো প্রিপেড মিটার বসে, তার একটা পোস্টপেইড ফাইনাল বিল হবে। সেটা হচ্ছে ওই মাসের অন্তিম তারিখে অর্থাৎ 30 বা 31 তারিখে। এই হচ্ছে নিয়ম। পোস্টপেইড বিল যেটা ফাইনাল হলো মাসের 30 তারিখে, তার একটা ডেট দেওয়া থাকবে। অমুক তারিখে, পরের মাসের 16 তারিখ, 12 তারিখ, যাই হোক না কেন, তার মধ্যে ওটাকে জমা দিতে বলা হবে। সেই জমা দিতে বলার মধ্যে 4% রিবেট তাতে পাওয়া যাবে, যদি ওটা ওই ডেটের মধ্যে দেয়। এবার ওই যে পোস্টপেইড ফাইনাল বিলটা হলো মাসের 31 তারিখে,
তার একটা স্টেটমেন্ট জেনারেট হবে, সেটা আপনারা SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। যেমন বিলটা আপনারা আগে পেতেন, কত ইউনিট, কত চার্জ, তার মিটার রেন্ট কি, টোটাল ডিটেলস নিয়ে কত রিডিং হয়েছে, ডিটেলস নিয়ে ওই বিলটার স্টেটমেন্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। এখানে কোনো রকম মানে লুকো চাপার কোনো ব্যাপার নেই, ওই বিলটা আপনি দেখতে পাবেন। একটা SMS যাবে, দেখবেন দুপাশে দুটো, বিলটি দেখুন, পরিশোধ করুন, এই রকম একটা যাবে। বিলটি দেখুন, ক্লিক করার পরে আপনি পুরো বিলটা আপনি দেখতে পাবেন, তাতে আপনার ডিটেলস, পোস্টপেডের কত রিডিং ছিল, প্রিপেডের কত রিডিং ছিল, টোটাল ডিটেলস দেখতে পাবেন। আপনার সিকিউরিটি কত ছিল সেটা দেখতে পাবেন। সিকিউরিটি ব্যাপারটা কি, আপনি যখন ইনিশিয়াল কানেকশন নেন তখন একটা আপনাকে সিকিউরিটি জমা দিতে হয়, সেই সিকিউরিটির উপর আমরা একটা ইন্টারেস্ট দিই। সেই ইন্টারেস্ট নিয়ে কত হলো দাঁড়ালো ওই দিনে, অর্থাৎ ওই মাসের যে লাস্ট দিন যেটা বললাম আর কি পোস্টপেড হবে, সেই দিন কত হলো, সেইটার থেকে আপনার যে পোস্টপেড বিল হলো সেটাকে অ্যাডজাস্ট করা হবে। এইবার অ্যাডজাস্ট করবার, ধরুন আপনার এই যে পোস্টপেড থাকাকালীন আর মানে স্মার্ট মিটার থাকাকালীন দুটো মিলিয়ে আপনার যে রিডিংটা হলো, যে অ্যামাউন্টটা হলো, ধরুন সেটা 2000 টাকা। ওকে, আপনার সিকিউরিটি সুদে আসলে দাঁড়িয়েছে হচ্ছে 3000 টাকা। ওকে, তাহলে ওই বিলটা হয়ে যাবে 0, আর বাকি যে ওই 2000 টাকা অ্যাডজাস্ট করে নিল, বাকি যে 1000 টাকা, সেই 1000 টাকাটা আপনার একটা SMS আসবে যে আপনার অ্যাকাউন্টটি 1000 টাকা ব্যালান্স দিয়ে শুরু হলো। এবার 1000 টাকা প্লাস মানে হচ্ছে আপনার ওয়ালেটে আছে, অর্থাৎ আপনার ব্যালেন্সে আছে, মাইনাস মানে হচ্ছে আপনাকে দিতে হবে। এমনও তো হতে পারে যে আপনার যে বিল হলো তার থেকে সিকিউরিটিটা কম, তাহলে সেইটুকু টাকাই অ্যাডজাস্ট করে বললো আপনার এটা মাইনাস এত টাকা দিয়ে ব্যালেন্স, অর্থাৎ ওটা আপনার বকেয়া রয়ে গেছে। আচ্ছা, এই হয়েছে ব্যাপার। এইবার এই প্রিপেডে কনভার্ট হলো তখন থেকে কিন্তু এটা ডেইলি বিলিং, মান্থলি নয়, এটা কিন্তু ডেইলি বিলিং, প্রতিদিনের বিলিং প্রতিদিন হবে। প্রতিদিন মানে আজকে কি আপনার কত টাকা কেটেছে, কি হয়েছে, সেটা আপনি পরের দিনকে দেখতে পাবেন, এটা ডেইলি বিলিং। আচ্ছা, আচ্ছা, কিন্তু এখানে ধরা হচ্ছে 1 মাসের ভিত্তিতে আপনার স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্টটা মান্থলি, বিলিংটা ডেইলি। এটা কিন্তু গোলালে চলবে না। কিরকম, ধরুন আপনার মিটার রেন্ট 10 টাকা, সেটা কিন্তু মান্থলি নেওয়া হবে, অর্থাৎ এপ্রিল মাসের আপনার যে বিলটা হলো ওই এপ্রিল মাসে 10 টাকা মিটার রেন্ট নেওয়া হবে। আপনার একটা ফিক্সড চার্জ আছে, আপনার ইলেকট্রিসিটি ডিউটি যদি অ্যাপ্লিকেবল হয়, ইলেকট্রিসিটি ডিউটিটা একটা আমি বলে দিই, সেটা হচ্ছে এখন তো সব মানে মাসের হিসেবে ধরা হবে, ডেলি বিলিং হলেও মানে ইয়েটা স্টেটমেন্টটা তো মাসের হিসেবে। আগে কি হতো, 900 ইউনিটের বেশি উঠলে পারে আপনাকে ইলেকট্রিসিটি ডিউটি ধার্য করা হতো এবং গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যেত না আগে, এটা পোস্টপেডে। এখনো তাই, প্রিপেডের ক্ষেত্রেও তাই। এখন শুধু 900কে 3 দিয়ে ভাগ করুন, তাহলে 300 ইউনিট, 300 ইউনিটের বেশি হলে আপনাকে ইলেকট্রিসিটি ডিউটি দিতে হবে, আর গভর্নমেন্ট সাবসিডিটা সেই ক্ষেত্রে পাবেন না। যা নিয়ম ছিল, যা রেট ছিল, যা কিছু ছিল সব সেম রয়েছে, খালি 3 মাসটা 1 মাসে, 3 মাসটা মান্থ স্টেটমেন্টটা 1 মাসে, কিন্তু বিলিংটা ডেইলি বিলিং। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার। বেশ, বলুন আর কি প্রশ্ন আছে। আচ্ছা, এবার আমার এর আগে দুটো আমি স্মার্ট মিটারের উপরে ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, তো সেখানে দর্শকদের মনে অনেক কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলোকে আমি বসে বসে সমস্ত কিছু অ্যাকোমোডেট করে নিয়ে এসেছি। তো আমি এখান থেকে একে একে কোশ্চেন আপনাদেরকে করতে থাকি, ঠিক আছে? তো প্রথম যেটা কোশ্চেন সেটা হচ্ছে, এই মিটার কি সর্বদাই সার্ভারের সঙ্গে কানেক্টেড থাকবে? হ্যাঁ, সার্ভারের সাথে কানেক্টেড সবসময় থাকে। এটা কিরকম হচ্ছে, এটা ওই মিটারের উপরে একটা মাইক্রোপ্রসেসর লাগানো আছে। আচ্ছা, এই মাইক্রোপ্রসেসর যেটা আছে সেইটা আমাদের এখান থেকে আমাদের সার্ভারে যাবে হচ্ছে RF মানে রেডিও ফ্রিকোয়েন্সি। দুরকম হয়, একটা GPRS হয়, একটা RF হয়। GPRS হচ্ছে চিপ টিপ মানে সিম টিম এসব লাগানো থাকে, এখানে তা না, এটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যাবে। হচ্ছে ট্রাই বলে যে অথরিটিটা আছে, তারা কোনো একটা মানে দিয়ে দেখে যে এই ফ্রিকোয়েন্সিতে তুমি এটাকে ব্যবহার করতে পারো। তো রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে আমাদের ওখানে MDM এ যাবে, HES একটা সিস্টেম আছে, তার মাধ্যমে আমাদের MDM এর অর্থাৎ সার্ভারে আমাদের যাবে। MDMS হচ্ছে মানে আপনার মিটার ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। সেই সিস্টেমে ওখানে গেলে পরে আমাদের সার্ভার আপনাদের টোটাল তথ্যটা, মানে যত রকম তথ্য, এখন তো দেখবেন খুব কমই জানানো হচ্ছে, সমস্ত রকম তথ্য, মানে পার ঘন্টায় কত কনজামশন পার ইয়েতে, এগুলো আস্তে আস্তে এগুলো সব আসবে, সেইগুলো আমাদের সার্ভারে চলে আসে, এবং সার্ভারে চলে আসার পর থেকে সেখানে আমাদের ক্যালকুলেট হয় যে আপনার কত কনজামশন হলো, কত টাকা কাটা হলো, এটা ডেইলি হবে আর কি। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই মিটারের মধ্যে কোনো সিম নেই নাকি?
না সিমের বাবা নেই, ওই যে বললাম এটা আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি, আচ্ছা মানে এখানে ওই যে অনেকে বলছে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা আপনি আজকে ধরুন যে মিলিটারি বা তারা যে রেডিও ফ্রিকোয়েন্সিতে কথা, কেউ হ্যাক করতে পারে না। এখানেও অনেকে বলছে যে এটা হ্যাক হয়ে যেতে পারে, অন্য মিটারের তথ্য আমার মিটারে চলে আসে, এরকম রেডিও ফ্রিকোয়েন্সিতে আছে, এটা এরকম কোনো রকম এটার সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে আমার পরের কোশ্চেনটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। যে পরের কোশ্চেনটা দর্শকদের কাছ থেকেই পাওয়া, তারা জিজ্ঞেস করেছিল আমাকে যে এই সিমের যে রিচার্জ যেটা আছে, যেরকম আমরা মোবাইলের ক্ষেত্রে ইউজ করি যে একটা রিচার্জ করতে লাগে প্রত্যেক মাসে, এখানে আর সেই প্রশ্ন কোনো কিছু থাকলো না। তো স্মার্ট মিটার বসানোর পরে কি হচ্ছে, কারোর বিল আসছে, কারোর আসছে না, ঠিক আছে, এই বিষয়ে সাধারণ মানুষ খুব ভয় পেয়ে রয়েছে। এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, বিল বলতে বিল তো এখন আর আসবে না। ওই যে বললাম 1 তারিখ থেকে 31 তারিখ বা 30 তারিখ, মাসের শেষ দিন, হোয়াট এভার ইট মে বি, তার যে রাত্রি 12টা পর্যন্ত তার কি কনজাম্পশন হলো, সেইটা মোটামুটি মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে একটা স্টেটমেন্ট পেয়ে যাবেন। এখন আর বিল আসবে না। সেই স্টেটমেন্টটা কিভাবে পাবেন, আপনার কাছে একটা SMS আসবে। ওই যে আগেই বললাম আপনাকে, বিলটি দেখুন, রিচার্জ করুন, ওই বিলটি দেখুন, ক্লিক করলে আপনি টোটাল বিল পেয়ে যাবেন। কাজে ওই বিল আসছে না। আরেকটা জিনিস, বিল আসছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমার কাছে কনজিউমাররা যখন আসে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে তাদের মোবাইলটা আপডেটেড করা নেই বা রেজিস্টার্ড করা নেই। কিরকম, যখন কোনো এক সময় কানেকশন নিয়েছিল তার মোবাইল নাম্বারটা একরকম ছিল, এখন সেই মোবাইল নাম্বারটা পাল্টে গেছে, যার ফলে সে SMS পাচ্ছে না। SMS না পেলে সে বিলটাও দেখতে পাবে না। কাজে আমি আপনার মাধ্যমে আমাদের যে কনজিউমার বন্ধুরা আছেন তাদেরকে, মানে ক্রেতাগণ, তাদেরকে বলবো যে আপনারা অফিসে এসে আমাদের এই আপনাদের যে এখন কারেন্ট যে মোবাইল যেটা আছে সেই মোবাইলটা আপনি রেজিস্টার করে নিন। তো এই যে মোবাইল নাম্বারটা যে রেজিস্টার করবে নতুন স্মার্ট মিটারের সঙ্গে, এটা কি চার্জেবল? কিচ্ছু না, একদম না। অফিসে আসবেন, সিম্পল প্রসিডিওর, জাস্ট এসে আপনাকে কোনো কিছু তথ্য আনতে হবে না। আপনি কনজিউমার আইডিটা আনবেন আর আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা আনবেন, আমরা এন্ট্রি করে দেবো। এবারের যে কোশ্চেনটা এসেছে সাধারণ মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে যে রিচার্জের যে অ্যামাউন্টটা, সেটা কি ইচ্ছা মতো হতে পারে নাকি এর কোনো মিনিমাম চার্জ আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার যেদিন থেকে প্রিপেডে কনভার্সন হলো, ওই যে বললাম পোস্টপেডের একটা ফাইনাল বিল হলো, প্রিপেড মিটারের রিডিং আর পোস্টপেড মিটারের রিডিং নিয়ে ফাইনাল বিল হলো, তো যেদিন থেকে এটা প্রিপেডে কনভার্ট হলো সেদিনকে আপনাকে একটা অ্যাভেলেবল ব্যালেন্স দেখা যাবে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ওই আগেই যেটা বললাম, যদি পজিটিভ হয়, বেশ কিছু অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি ভাবলেন যে ওটা আগে শেষ হোক, তারপরে আমি রিচার্জ করবো। আর যদি নেগেটিভ হয়, ধরুন আপনার 500 টাকা নেগেটিভ আছে, অর্থাৎ 500 টাকা আপনার বকেয়া আছে, কিন্তু নেগেটিভ মানে বকেয়া আছে। তো বকেয়া টাকা গেলে আজকে যদি আপনি 500 টাকাই রিচার্জ করেন, তাহলে তো আজকের দিনে আপনার ব্যালেন্স থাকলো 0। কারণ এটা তো লাইক মানে প্রিপেড মানে আগে আপনি রিচার্জ করছেন বা টাকা দিচ্ছেন, আপনি পরে অ্যাকর্ডিংলি আপনি কনজিউম করছেন। তো সেই ক্ষেত্রে কি হবে, ধরুন 500 টাকা বকেয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 700 টাকা মতন আপনি রিচার্জ করবেন, ফলে যাতে 200 টাকার মতো আপনি চলতে পারেন। হয় না, অনেক সময় তো আগে কি হতো, হঠাৎ করে মাসে 10,000 টাকার বিল এলো, আমার কাছে এত পয়সা নেই, আমি কি করে করব, আমার লাইন কাটতে চলে আসলো। এক্ষেত্রে সেটা হবে না, মানে আপনার 500 টাকা বকে আছে, আপনি 700 টাকা দিয়েও রিচার্জ করতে পারেন। আবার আপনার দেখা গেল 400 টাকা ব্যালেন্স আছে, পজিটিভ ব্যালেন্স আছে, অপশনাল আপনি মিনিমাম রিচার্জ করতে পারেন 100 টাকা। ঠিক আছে, 100 টাকা আপনি রিচার্জ করতে পারেন, ঠিক আছে, মিনিমাম, যদি মানে ব্যালেন্স থাকে, অ্যাভেলেবল ব্যালেন্স। আচ্ছা, তাহলে আমরা যেটা জানতে পারছি, মিনিমাম ব্যালেন্স আমি 100 টাকার থেকে রিচার্জ করতে পারবো, আর ম্যাক্সিমাম কি কোনো লিমিট আছে? ম্যাক্সিমামের কোনো লিমিটেড নেই, আনলিমিটেড। এটা এরকম নয় যে আপনি এই মাসে 50,000 টাকা, ধরুন কথার কথা বলছি, রিচার্জ করলেন, ও এই মাসেই শেষ করতে হবে, এরকম নয়। এই যে 50,000 টাকা আপনি যা খুশি, 10,000 টাকা, 1,000 টাকা যা খুশি করলেন, যতদিন আপনার কনজাম্পশন এটা শেষ না হচ্ছে, এটা ক্যারি ফরওয়ার্ড হবে, এটা চলতে থাকবে। শুধু ধরুন এমনও তো হতে পারে, অনেকে আমায় জিজ্ঞেস করে যে আমি 2 মাস 3 মাস ব্যাঙ্গালোরে ছেলের কাছে থাকি, আমেরিকায় থাকি 4 মাস, তো আমি রিচার্জ করে যেতে চাই। করুন, আপনি রিচার্জ করে গেলেন, ধরুন 2,000 টাকা রিচার্জ করে গেলেন, আপনি বাড়ি তালা বন্ধ, তখন আপনার এবার প্রশ্ন হচ্ছে, আমি দেখছি তালা বন্ধ আছে, তাও আমার প্রতিদিন কিছু না কিছু টাকা কেটে নিচ্ছে। আসলে এটা কি হচ্ছে, যে মিটার রেন্ট যেটা আছে, তারপর আপনার একটা ফিক্সড চার্জ আছে, আপনার যেটা কেভিএ যে লোড আপনি কানেক্টেড লোড নিয়েছেন, তার উপর একটা ফিক্সড চার্জ হয়। সেই ফিক্সড চার্জটা, এটা মাসে, সে কথার কথা বলছি, যে ধরুন এটা 300 টাকা, তাহলে প্রতিদিন 10 টাকা করে কাটতে থাকবে। আপনি ব্যবহার করুন আর না করুন, কারণ এটা আগেও ছিল যে আপনি ব্যবহার করুন আর না করুন। আরেকটা হচ্ছে মিনিমাম চার্জ, ব্যবহার যদি না করেন তাহলে মিনিমাম চার্জ, যেটা সেই মিনিমাম চার্জটা, যেটা আপনার
মানে 75 টাকা পার কেভিএ পার মান্থ, যেটা ছিল ডোমেস্টিকের ক্ষেত্রে, এটা হচ্ছে মিনিমাম চার্জ। তাহলে সেই মিনিমাম চার্জটাও কিন্তু আপনার কাটবে। এটা আগেও ছিল, পোস্টপেডেও ছিল, এখনো ছিল। ওই জন্য অনেকের বলছে যে আমি ছিলাম না, আমি রিচার্জ করছি, আমার টুকটুক করে টাকা কেটে নিয়েছে। এই টুকটুকের গল্পটা হচ্ছে এইটা আর কি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আপনি যদি বলেন যে কোন অ্যাপের মাধ্যমে আমরা এই স্মার্ট মিটারটাকে মানে মনিটরিং করতে পারবো? দেখুন, দুটো সিস্টেম আছে, একটা ব্রাউজার সিস্টেম আছে, আর একটা হচ্ছে আমাদের অ্যাপ আছে একটা বিদ্যুৎ সহযোগী। তো ব্রাউজার সিস্টেমটা কি, গুগলে গিয়ে বা ক্রমে গিয়ে WBSEDCL পে বিল, WBSEDCL পে বিল, এইটাতে আপনি ক্লিক করলেন, মানে লিখে ওটাতে ক্লিক করলেন, তখন অনেকগুলো অপশন আসবে। পে রেজিস্টার্ড কনজিউমার, ওই পে রেজিস্টার্ড কনজিউমারে ক্লিক করুন। সেখানে যখন আপনি ক্লিক করবেন তখন আবার অনেকগুলো অপশন আসবে। কুইক পে, কুইক রিচার্জ। যাদের স্মার্ট মিটার প্রিপেডে কনভার্ট হয়ে গেছে তারা কুইক রিচার্জে ক্লিক করবেন। কুইক রিচার্জ ক্লিক করলে একটা উইন্ডো খুলে যাবে, সেখানে আপনাকে কনজিউমার আইডি দিতে হবে, একটা ক্যাপচা দিতে হবে, তখন আপনার নাম, মোবাইল নাম্বার কোনটা রেজিস্টার্ড করা আছে তার ডিজিট গুলো দেখাবে, দিয়ে তারপরে আপনি ক্লিক করলে প্রসিড বলে একটা আছে অপশন আছে, সেটাতে ক্লিক করলে আপনার দেখাবে বকেয়া কত আছে বা ব্যালেন্স কত আছে। আচ্ছা, যদি আপনার ব্যালেন্স দেখা যায় নেগেটিভ আছে তাহলে আপনাকে রিচার্জ করতে হবে। যদি আপনার দেখা যায় ব্যালেন্স আছে, পজিটিভ ব্যালেন্স আছে, মানে আউটস্ট্যান্ডিং আর ব্যালেন্স এই দুটো জিনিস আলাদা। আউটস্ট্যান্ডিং হলে আপনাকে রিচার্জ করতে হবে, ব্যালেন্স হলে পরে আপনাকে রিচার্জ করতে হবে না, আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে এত টাকা আপনার আছে। আচ্ছা, এই হচ্ছে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ব্রাউজারে গেল। আরেকটা হচ্ছে বিদ্যুৎ সহযোগী অ্যাপ। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে বিদ্যুৎ সহযোগী অ্যাপ যেটা আছে, সেটা আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটা খুলে নেবেন, নিয়ে কনজিউমার অ্যাড করবেন। অ্যাড কনজিউমার বলে একটা অপশন আসবে নিচে, সেখানে আপনি আপনার কনজিউমার আইডি দেবেন, টোটাল নাম টাম চলে আসবে, সেখানে ক্লিক করলে আপনি ওটা দেখতে পাবেন যে আপনার কি আছে, ব্যালেন্স আছে না কি আছে। এইবার এই বিদ্যুৎ সহযোগী অ্যাপটা এখনো টোটালটা আপডেটেড হয়নি। টোটাল আপডেটেড হয়ে গেলে এটা মানুষের কাছে একটা দুর্দান্ত জিনিস হবে, দারুণ একটা জিনিস। মানে আপনি ডেইলি স্টেটমেন্ট দেখতে পাবেন, ডেইলি কত খরচ হচ্ছে। আমি এতদিন আমারটাও দেখতে পাচ্ছিলাম, কালকে হঠাৎ করে দেখলাম যে আমারটা এসছে, যে আমার প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে, আমার আগের দিন কে ব্যালেন্স ছিল, আজকে কি ব্যালেন্স আছে। এটা অলরেডি আমি এতদিন কামিং সুন দেখছিলাম, গতকাল রাত্রে আমি আমারটা, আমিও তো স্মার্ট মিটারের গ্রাহক, আমি কালকেই দেখতে পেলাম যে প্রতিদিন আমার কি খরচ হচ্ছে, কালকে কি ব্যালেন্স ছিল, আজকে কি ব্যালেন্স হচ্ছে, কত খরচ হয়েছে, এগুলো প্রতিদিন দেখতে পাবেন আপনি। মান্থলি, উইকলি, এগুলো আপনার কনজাম্পশন প্যাটার্ন এগুলো দেখতে পাবেন। আরেকটা হচ্ছে লাইভ রিডিং দেখতে পাবেন। আচ্ছা, ওখানে একটা দেখবেন মিটারের মতন একটা ছবি আছে, সেটাকে ক্লিক করে একটা সবুজ বাটনে ক্লিক করলে আপনার আজকের দিনে কত রিডিং আছে আপনি সেটা দেখতে পাবেন। আর একদম ওপরে গিয়ে এই মাসে আপনি কত কনজিউম হয়েছে সেটা দেখতে পাবেন। মানে আপনার আগে কি হতো, আমরা দেখতাম পোস্টপেড যখন ছিলাম মিটার রিডিং দেখতাম, এখন দেখতাম। এখন কি হচ্ছে, মানুষ রোজ দেখছে আমার কত থাকলো, কত গেল, কত থাকলো, এই জন্য একটা ইয়ে আসছে। তো অনেকের মনে হচ্ছে এই তো আমি 150 টাকা আমি রিচার্জ করলাম, আমার বাড়ি আস্তে আস্তে শেষ হয়ে গেল। ঘটনাটা হচ্ছে এগুলোতে এখনই এত ভীত সন্ত্রস্ত হবেন না। আপনি এরকম হতে পারে যে আপনার কনজাম্পশন প্যাটার্ন দেখে বোঝা যেতে পারে যে আপনি 300 ইউনিট ছাড়িয়ে যেতে পারে, তাহলে ইডি ইম্পোজ হবে। তো ইডিটা ও ক্যালকুলেট করে ইডিটা কাটতে শুরু করলো। দেখা গেল যে মাসের শেষ তারিখে গিয়ে রাত্রি 12টার সময় আপনার 300 ইউনিট ক্রস করেনি, 299 হয়েছে, ওই টাকাটাও ফেরত দেবে আপনাকে। আচ্ছা, লোকে এইখানেই ভয় পাচ্ছে আমার এত কাটলো কেন। প্রত্যেকে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা প্রতি মাসের শেষে যে আপনার ফাইনাল যে হয়ে গেল আর কি, ধরুন মাসের শেষে যেটা হয়ে গেল, তার পরের মাসে 7-8 তারিখের দিকে যদি নিজেরা না দেখতে পান আমার কাছে আসুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে অঙ্ক কষে বুঝিয়ে দেব যে আপনার ঠিক আছে না ভুল আছে, আগের থেকে বেশি কাটছে না আগের থেকে কম কাটছে, এবং আমি আপনাকে প্রমাণ করিয়ে দেবো আগের থেকে কম কাটছে। যে কোনো একজন, আমি অনেকে আপনারা এখানে আমি দায়িত্ব নিয়েই বলছি আপনার এই ভিডিওর মাধ্যমে, যে কোনো একজন আসুন যে আমাকে দেখান যে আপনার বেশি কাটা হয়েছে। কনজাম্পশন বেশি হলে কিন্তু কিছু করার নেই, আপনার রেট বেশি কাটছে, এগুলো যদি আপনাকে আমাকে দেখাতে পারেন, আমি সেই দায়িত্ব নিয়ে আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলে আমি সেই বিল সংশোধন করব। কারণ আমি একটা কথা বলি, আমি না নিজে একজন স্টেশন ইনচার্জ হিসেবে যখন চেয়ারটায় বসি, আমার কনজিউমার হচ্ছে আমার লক্ষ্মী। তো আমার আগে চাইবো আমার কনজিউমার স্যাটিসফাইড হোক। কনজিউমার কখন স্যাটিসফাইড হবে, তার গ্রিভান্স নিয়ে যখন আমার কাছে আসবে, আমি নিজেকে যখন কনভিন্স করতে পারবো, আমি নিজে যদি কনভিন্স হই আমি তাকে বুঝিয়ে দেবো।
আর নিজে যদি কনভিন্স না হই যে না ওই ঠিক বলছে, কোনো একটা ভুল, দেখো ভুল হতেই পারে, কোনো একটা ভুল হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে সেই তার যে ভুল বিষয়টা আমি ও কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটা আমি ঠিক করে দেবো, এইটুকু গ্যারান্টি দিলাম। এরপরে তো আর আমার বলার কিছু থাকছে না, তিনি যখন গ্যারান্টি দিয়েছেন তখন এটাই শেষ কথা, আর কিছু বলার নেই এখানে। তো মিটার রেন্ট আমরা জানলাম যে এই স্মার্ট মিটারের ক্ষেত্রেও রয়েছে, তাই তো? ঠিক ঠিক ঠিক। ওকে ওকে, তো অনেকেরই কোশ্চেন ছিল যে স্মার্ট মিটারে নাকি মিটার রেন্ট নেই, তো সেটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আমাদের আগে যেমন যতটা এনার্জি আমরা কনজিউম করছিলাম তার সঙ্গে আমাদের বিভিন্ন চার্জ দিতে হতো, তো এখন কি স্মার্ট মিটারের ক্ষেত্রেও সেরকমই একই রয়েছে নাকি কিছু চেঞ্জ হয়েছে? না, সব সেম রয়েছে, যা ছিল সব। আমি একটু আগেই বলেছি, ফিক্সড চার্জ বলুন, মিনিমাম চার্জ বলুন, মিটার রেন্ট বলুন, সব সেম হয়েছে। আচ্ছা, এইবারের যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে মিটার যদি খারাপ হয়ে যায়, কোনো কারণে খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে যতক্ষণ মিটারটাকে রিপ্লেস করা হবে বা রিপেয়ার করা হবে, ইন দ্য মিন টাইম এই সময়টা কি থাকবে? মানে আমার কি বাড়িতে কারেন্ট থাকবে না, নাকি কি হবে? সেটা 2 দিন হলো, 1 সপ্তাহ হলো, বা 2 ঘন্টার মধ্যে সেরে গেল, এই জায়গাটায় কি হবে? না, মিটার খারাপ হলে পরেও আপনার পাওয়ার থাকবেই। মিটার খারাপ হলে পাওয়ার থাকবে, আমরা সেটা বুঝতে পারবো আপনার মিটার খারাপ হয়েছে। তো আমরা যত দ্রুত তার সঙ্গে, কারণ আমাদের একটা আলাদা একটা মেইনটেনেন্স টিম থাকবে এটার জন্য, মানে আমাদের যেমন এমনি যেমন মোবাইল ভ্যান আছে, এছাড়াও একটা আলাদা মেইনটেনেন্স, স্মার্ট মিটারের জন্য স্পেশালি একটা মেইনটেনেন্স টিম রাখা হচ্ছে, তারা দিন রাত কাজ করবে। তো তারা গিয়ে যত দ্রুত সম্ভব ওটা করে দেবে। যতক্ষণ ওই রিপ্লেসমেন্ট না হচ্ছে ততক্ষণ আগে যেমন ডিফেক্টিভ মিটারে যে বিলটুকু হতো, একটা অ্যাভারেজ বিল, ওইটুকু সময়ের জন্য ওইটা হবে। আচ্ছা, এমন নয় যে লাইন অফ হয়ে যাবে। আচ্ছা, তো এবার কোশ্চেন এটা দাঁড়াচ্ছে যে এই যে টিমটা এসে যারা এটাকে রিপেয়ার করবে বা রিপ্লেস করবে, তারা কি চার্জ কিছু করবে? একদম না, কোনো রকম চার্জ নেই। আমি প্রথমে বলে রাখি, স্মার্ট মিটার লাগাতে গেলেও কোনো চার্জ লাগছে না, স্মার্ট মিটার রিপেয়ার মেইনটেনেন্স এগুলো করতে গেলেও কোনো চার্জ লাগছে না, কোনো রকম কোনো চার্জ লাগবে না, টোটালটাই ফ্রি। এর পরের যে কোশ্চেন সেটা হচ্ছে, মিটার রিডিং তো কেউ নিতে আসছে না, ঠিক আছে, তো মিটারের যে টোটাল যে রিডিংটা তোলা হচ্ছে সেটা কোন ডেটে তোলা হবে যে ফাইনাল স্টেটমেন্টটা আসার জন্য? দেখুন, আমি প্রথমেই বলেছি এটা ডেইলি বিলিং, এটা কিন্তু মান্থলি বিলিং না, কোয়ার্টারলি বিলিং না, ডেইলি বিলিং। এটা প্রতিদিন আপনি যে রিচার্জ থাকলো, সেই আপনার কত কনজাম্পশন হলো সেটা থেকে অ্যাকর্ডিংলি কেটে নেবে। আবারও বলছি সেই পুরোনো কথা, সেটা হচ্ছে মাসের 31 তারিখ বা 30 তারিখের পর 2-3 তারিখে একটা ফাইনাল বিল বা 10 তারিখের মধ্যে একটা ফাইনাল স্টেটমেন্ট পে হবে। ওটা বিল নয়, কিন্তু একটা স্টেটমেন্ট বিলের আকারেই দেখতে অ্যাজ ইফ একটা ই বিল তৈরি হবে, সেই বিলটা আপনাদের যে SMS আসবে তার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু জিজ্ঞেস করি, এটা একটু কিছু বয়স্ক ভদ্রলোক রয়েছেন যারা জিজ্ঞেস করেছেন যে যদি স্মার্ট মিটারে কেউ 6 মাসের জন্য বাইরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? মানে ওই ডোর লক আগে যেরকম বিলটা আসতো সেরকম আসবে না কি আসবে? এটা একটু তাদের কাছে কোশ্চেন। ভালো প্রশ্ন। এইখানেই স্মার্ট মিটারের সুবিধা। আগে কি হতো, ধরুন ডোর লক বিল হলো, আপনার মিটারটা দেখতে পেলাম না, তালা বন্ধ করে চলে গেছে, তখন আমরা কি করতাম, একটা অ্যাভারেজ বিল মানে গত বছর সে বাড়িতে ছিল, তার হিউজ কনজাম্পশন হয়েছে, সে কথার কথা বলছি 5,000 টাকা বিল হয়েছে, আমরা এইবার ডোর লক পেয়ে সেই অ্যাভারেজ বিল পাঠিয়ে দেবো তার কাছে। এবার সেই লোকটা বিল পেয়ে বলছে, দাদা আমি তো 6 মাস বাড়িই ছিলাম না, তাহলে তাকে আবার পেপার ওয়ার্কস করতে হতো, অ্যাপ্লিকেশন করে সেই বিলটাকে আমি আবার রিজেনারেশনে পাঠাতাম। এই একটা হিউজ আমাদের একটা করেসপন্ডেন্স, বা তারও একটা চিন্তা, আমি বাড়ি ছিলাম না তাও আমার হলো, যাই হোক আমরাও সেটা রিজেনারেশন করে দিতাম বিলটা। এক্ষেত্রে কি হবে, আপনি তো ওই যে বললাম, আপনি রিচার্জ করে দিয়ে চলে যান, বা রিচার্জ করে চলে গেলে প্রতিদিন যেরকম, যেটা আপনাকে বললাম যে মিনিমাম চার্জ জানতেন, এগুলো টুকটুক করে কেটে 1 মাসের যেটুকু কাটা সেটুকু আগেও যেমন কাটতো এটাও কাটতো। রিডিং উঠছে না বলে রিডিং এর কোনো পয়সা কাটার ব্যাপার নেই। এবার আপনার 2,000 টাকা রিচার্জ ছিল, 6 মাস পরে আপনি এলেন, ওই প্রতি মাসে দেখা গেল আপনার যেরকম লোড নেওয়া আছে সেই অনুযায়ী তো সে 100 টাকা করে কাটলো, 3 মাসে 300 টাকা কাটলো, মিটার রেন্ট প্যান এগুলো নিয়ে, বাকি 1700 টাকা থেকে গেল, আপনি আবার সুন্দর করে ব্যবস্থা শুরু করলেন। দেখা গেল যে আপনি রিচার্জ না করেই চলে গেছেন, এই যে ছোট ছোট অ্যামাউন্ট কাটতে কাটতে ওটা 0 হয়ে গেছে, ঠিক আছে, 300 টাকা পর্যন্ত আপনাকে ক্রেডিট ব্যালেন্স দেবে, যে 300 টাকা নেগেটিভ হলো আপনার লাইনটা কাটা যাবেন, ঠিক আছে। দেখা গেল তার থেকেও বেশি হয়ে গেছে, 1 বছর পর সে এসছে, সে মোবাইলে দেখলো যে ট্রেনে আসতে আসতে বা প্লেনে আসতে আসতে, ট্রেনে আসতে আসতে তো মোবাইলে দেখলো এই ব্যাপার, তো বাড়িতে ফেরার পথে সে রিচার্জ করলো, তার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি তার ওটা কিন্তু কানেকশন চলে রিস্টোর হয়ে যাবে পাওয়ার।
হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু একটু মানে গ্রামের দিকের লোকেরা খুব রিলেট করতে পারবে এই ব্যাপারটার সঙ্গে। গ্রামের দিকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক টাকা বকেয়া হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে এই যে আপনি বললেন যে -300 টাকা অবধি ক্রেডিট লিমিট থাকছে, তো ততক্ষণ অবধি কারেন্ট কিছু যাচ্ছে না। তো মনে করুন একটা মানুষের, আমি কথার কথা বলছি, উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি, ধরে নিন একটা মানুষের 10,000 টাকা বকেয়া জমে গেছে কোনো কারণে, ঠিক আছে? এবার সেই মানুষটা যদি আজকে স্মার্ট মিটারে যায়, তাহলে তো 300 টাকা তো তার সঙ্গে সঙ্গে মাইনাসে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে তো সে মানে বিদ্যুৎবিহীন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন? যদি এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট খুব ভালোভাবে ফিল করেছে এটা। কারণ গ্রামের দিকে বা গ্রামে কেন, শহরেও অনেকেরই আছে কোনো কারণে সে টাকা দিতে পারেনি, তার বকেয়া জমে গেছে। কারো হয়তো 10,000, 12,000, 15,000, 20,000 এরকম জমে গেছে। আচ্ছা, তো এতদিন কি সিস্টেম ছিল, ঠিক আছে আসুন 50% জমা দিন, আমরা ইনস্টলমেন্ট করে দিচ্ছি। সেটা কেস টু কেস ভ্যারি করে আমরা দেখতাম আর কি। সব ক্ষেত্রে তো সেটা হয় না। ডেফিনিট কিছু কেসে আমরা এটা কনসিডার করি যদি সত্যি আমরা সেখানে রিজনেবল কিছু খুঁজে পাই। ঠিক আছে আপনি 10,000 টাকা আছে, ঠিক আছে 5,000 টাকা জমা দিন, বাকি 5,000 টাকা আমি 3টে ইনস্টলমেন্ট করে দিলাম, আপনি জমা দিন। মানে ইনস্টলমেন্ট করে দিতাম। জেনুইন কেসে আমরা পোস্টপেড করে দিতাম। আচ্ছা, এবং সব ক্ষেত্রে যে করতাম তাও না, তাকে টাকা দিতেই হতো না, তো আমরা লাইনটা কেটে দিতাম, অন্ধকারে থাকতো সে। পরিষ্কার কথা বলি, আচ্ছা, যে ইচ্ছা করে দিচ্ছে না, ইচ্ছা করে এতদিন দেয়নি, বহুদিন বকেয়া, বা তার কোনো নর্মাল বিল হয়ে গেছে, প্রতি মাসে বিল পেয়েছে তাও দেয়নি, মানে জেনুইন রিজন নেই, আমরা লাইনটা কেটে দিতাম তার। এবার ধরুন একটা লোকের, গ্রামের গরিব মানুষ, তার 10,000 টাকা এইভাবে বাকি আছে, তার বাড়িতে স্মার্ট মিটার লাগিয়ে দেওয়া হলো। তো এই 30 দিনের মাথায় সেটা একটা ফাইনাল বিল হবে, তো সেটা 10,000 টাকা হয়তো 12,000 টাকা হয়ে গেছে। তারপরে প্রিপেড হলো পরের দিন থেকে, পরের তারিখ। এবার কি বলেছিলাম যে 300 টাকা নেগেটিভ হলে লাইনটা কেটে দেওয়া হবে। তো তাকে ওই ফাইনাল বিলের দিন একটা ডেট দেওয়া হলো, মাসের 16 তারিখে আপনি পুরো বিলটি পরিশোধ করুন। মানে আগের 10,000, এখনকার 2,000, 12,000 মাইনাস সিকিউরিটি অ্যাডজাস্ট করে সে 11,000, এটা আপনি 16 তারিখের মধ্যে পরিশোধ করলেন। যে 6 মাস ধরে করতে পারেনি, 16 তারিখের মধ্যে কি করে করবে? সে 16 তারিখে পেমেন্ট করলো না, তাহলে কি তার লাইনটা কেটে দেওয়া হবে? না। ওই দিন থেকে একটা নির্দিষ্ট দিনের পর থেকে তার লাইন ডিসকানেক্ট করার আগে এই যে 10,000 টাকা বা 12,000 টাকা যেটা আমরা হিসেব করলাম, সেইটা 300টা ইনস্টলমেন্ট দেওয়া হবে। 300টা, 300, আই রিপিট 300 ইনস্টলমেন্ট, 300 দিনে কাটা হবে, মাসে নয়, 300 দিনে কাটা হবে। তার মানে যার 12,000 টাকা, তার যদি 300 দিন হয়, তাহলে পার ডে তার 30 টাকা করে তার পে করার সুযোগ থাকবে। আচ্ছা, তাহলে সে কি করলো, তার কাছে 600 টাকা আছে, সে দিল। তাহলে সেই 600 টাকার মধ্যে 30 টাকা প্লাস আজকে যে কনজিউমটা করছে সেটা ধরুন 10 টাকা, তাহলে 40 টাকা করে কাটা হবে। আচ্ছা, এইখানে কিছু লোক বলছে আমি টাকা এত রিচার্জ করলাম, আমার দুম করে শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিন আমার 150 টাকা 200 টাকা কাটছে। আসলে তাদের বকেয়াটা ছিল সেটা ইনস্টলমেন্টে কনভার্ট হয়ে গেছে, সেটা বুঝতে পারছে না বা পারছে না। আচ্ছা, আচ্ছা, আগে তাহলে 300 দিন মানে স্যার কি হচ্ছে, 10 মাস মোরলেস, 10 মাস। আগে আপনি ম্যাক্সিমাম কত, 3টে ইনস্টলমেন্ট, বড় যে 6টা ইনস্টলমেন্ট এরকম পেতেন। এখন আপনি 10 মাসে ওটা শোধ করতে পারছেন। তাহলে আগের সিস্টেম ভালো না এখনকার সিস্টেম ভালো বলুন? হ্যাঁ, সেটা দর্শকরা বিচার করবে যে কোথায় বেশি সুবিধাটা পাচ্ছে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা, এইটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে রিকানেকশনের ওপর। ঠিক আছে, আগে কি হতো, আগে যদি কেউ কোনো কারণে বকেয়া হয়ে যেত, তাহলে তার যখন তখন লাইনটা কেটে দিত ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসে। তো এখন মনে করুন 300 টাকার নিচে কারো চলে গেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে রিকানেকশনের যে বা কেটে দেওয়া, মিটার যে কেটে দেওয়া, লাইন কেটে দেওয়া, সেই ব্যাপারটা কিরকম ভাবে হবে? দেখুন আগে যেটা হতো, আমরা ধরুন ফিজিক্যালি লাইনটা কাটলাম, হ্যাঁ, তারপরে সে টাকা জমা দিল, অনলাইনেই ধরুন করলো, আজকে সন্ধ্যাবেলা সে অনলাইন করলো, তো সন্ধ্যাবেলার পরে আর লাইন জুড়তে যাওয়ার লোক নেই না, তারপরে সে পরের দিন অফিসে বললো স্যার আমি টাকা জমা করেছি, ডিসকানেকশন রিকানেকশন একটা চার্জ দিতে হয়, অনলাইনে নয় করলে ওটা দিল অফিসে এসে, 100 টাকা ডিসকানেকশন রিকানেকশন চার্জ দিতে হলো আবার। আচ্ছা, দিয়ে তারপরে আমাদের অফিসে একটা পার্সু করতো, স্যার আমার লাইনটা কাটা গেছে, এবার লাইনটা জুড়ে দিন। আমি এখন সেই সিস্টেম নেই। প্রথম কথা ওই ডিসকানেকশন রিকানেকশন 100 টাকা ওইসব গল্প তো ছেড়ে দিন। আপনি লাইনটা কাটা গেল, ওই যে বললাম 300 টাকার মাইনাস ব্যালেন্স দেওয়ার পরেও যদি থাকে, তাহলে আপনার লাইনটা যদি ডিসকানেক্ট হয়, ডিসকানেক্টটা কখন হবে, শনি রবি ছুটির দিন হবে না,
হুম। বিকেল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত কোনো লাইন কাটা হবে না। অফিস টাইম যেটুকু আছে সেই সময় লাইন কাটা হবে। এই সময় লাইন কাটা হলো, আপনি বুঝতে পারলেন আপনার লাইন কাটা হয়েছে বকেয়ার জন্য। আপনি অফিসে এসে হোক, অনলাইনে হোক, আপনি পেমেন্ট করলেন, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আপনার ওটা রিকানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন আর ম্যানুয়াল কোনো ব্যাপার নেই যে লোক যাবে, আপনি তাকে পার্সিউ করছেন, আসুন দাদা লাইনটা জুড়ে দিন, এসব গল্প নেই। আচ্ছা, রিচার্জ করলেন, লাইন অটোমেটিক জুড়ে যাবে। তার মানে আপনি বলতে চাইছেন এখন ডিসকানেকশনটাও আর রিকানেকশনটাও দুটোই ডিজিটালি হবে, ম্যানুয়ালি আর কিছু হচ্ছে না? কোনো ব্যাপার থাকছে না। আচ্ছা, কোনো রকম ম্যানুয়াল থাকবে। যদি কোনো কারণে কোনো ব্যক্তির মনে হয় যে আমার মিটারটা ঠিকঠাক রিডিং দিচ্ছে না, বা আমার কোনো একটা কোথাও ডাউট আছে যে এই মিটারটা হয়তো কোনো একটা কিছু ফল্ট আছে, তো সেই ডাউটটা একটা কনজিউমার কিভাবে মানে ক্লিয়ার করবে? প্রথম কথা আমাদের কাছে আসবে, আমাদের কাছে মানে টাইম টু টাইম, মানে প্রতিদিনের কত কনজামশন হয়েছে, তার কি হয়েছে, সমস্ত কিছু আমাদের সিস্টেমে থাকছে। আমরা সেটা সিস্টেমে দেখি। ধরুন আজকে আপনার 20 ইউনিট খরচ হয়েছে, সে ওইটা তাকে দেখিয়ে দেওয়া, প্রতিদিনেরটা একটা গ্রাফ করেও দেখিয়ে দেওয়া যেতে পারে। প্রতিদিনেরটা গত বছর এই সময় কি ছিল, আজকে এটা হতেই পারে গত বছর আপনি একটা এসি চালাচ্ছেন, এবছর আপনি 2টো এসি চালাচ্ছেন, মানুষের প্রয়োজন বাড়ে অবশ্যই। তারপরেও সে স্যাটিসফাইড হলো না, তখন আমাদের যে পুরনো নিয়ম আছে যে একটা চ্যালেঞ্জ মিটার লাগিয়ে দেওয়া, এখানে একটা সিরিজে 2টো মিটারের সাথে কম্পেয়ার করা, যে এর কত উঠছে ওর কত উঠছে, দেখে আমরা ঠিক করবো, অসুবিধা হবে না। ঠিক আছে। তো এইবারের যে কোশ্চেনটা সেটা হচ্ছে, কিছু মানুষের বাবা মা হয়তো ইন্ডিয়ায় রয়েছে আর ছেলেমেয়েরা হয়তো বিদেশে রয়েছে, তো তারা আমাকে কোশ্চেন করেছিল যে আমি কি বাইরের থেকেও আমি আমার বাড়ির মিটারটাকে রিচার্জ করতে পারি? তো মানে এই ক্ষেত্রে কি সুবিধা হয়? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গুগল ব্রাউজারটা ইউজ করা যায়। আমি প্রথমে বলেছি যে বিদ্যুৎ সহযোগী অ্যাপটা হয়তো যে নাম্বারটা রেজিস্টার্ড, সে যদি মনে করো ওই নাম্বার, তার ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবে, আলাদা ব্যাপার। আর তা না হলে যে কোনো মোবাইল থেকে, যে কারো কাছ থেকে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি তো গুগলটা অ্যাক্সেসেবল, সেখানে আপনি ওই ব্রাউজারে গিয়ে আপনি WBSCDCL পে বিল করে আপনি ওখান থেকে পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার মানে আমি পৃথিবীর যে কোনো কোনায় বসে আমি সমস্ত কিছু করতে পারি। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। বেশ দীর্ঘ তালিকা করে নিয়ে এসছেন। আসলে এই তালিকা তো আমার দ্বারা তৈরি না, আমার যে জনগণের প্রশ্ন আসে আমার কাছে সবসময়। এতগুলো প্রশ্ন অ্যাকুমুলেট করতে, এটা ভালো হয়েছে, আপনি সবার প্রশ্নগুলো তুলে ধরেছেন, তুলে আমার কাছে নিয়ে এসছেন, এবং মানুষের মধ্যে যখন আসে আমার সাথে কথা বলতে হয়তো 4-5টা প্রশ্ন থাকে, কিন্তু আপনার এই ভিডিওটা দেখার পর তাদের সমস্ত কোশ্চেনগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর আসলে ব্যাপারটা কিন্তু আপনি যে জিনিসটা আজকে অফিসের 4 দেয়ালের মাঝখানে বসে করেন, আপনি কিন্তু দেখুন সেই কাজটাই আপনি আজকে ডিজিটালি করছেন। ঠিক আছে, আপনার কথা তুলেই বলি, আপনি বলেছিলেন যে স্মার্ট মিটার যখন লেগে গেছে আমাদের একটু স্মার্টলি ইন্ট্রোডিউসটা করতে হবে, তো শুধু ইন্ট্রোডিউসটা না, পুরো ব্যাপারটাই আপনি স্মার্টলি করছেন। একদম একদম। তো যাই হোক, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। এই কোশ্চেনটা হচ্ছে, বর্তমানে কি ইউনিট স্ল্যাব একই থাকবে? আগেই বলেছি, এখনো বলছি, যা ছিল তাই। আচ্ছা, যা ছিল তাই। আচ্ছা আচ্ছা। কারোর বক্তব্য, তারা নাকি নোটিস করছে যে তাদের ইউনিট রেট নাকি 7 টাকা 50 পয়সার থেকে 10 টাকা অবধি হয়ে গেছে বর্তমানে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আগেও বলেছি এখনো বলছি, ইউনিট রেট যা ছিল তাই। ধরুন আপনার 34 ইউনিট, আগে ছিল 102 ইউনিট পর্যন্ত সে 5 টাকা 60 পয়সা, এখন সেটা 34 ইউনিট পর্যন্ত 5 টাকা 60 পয়সা, কারণ স্টেটমেন্টটা যেহেতু মান্থলি হচ্ছে। এবার যেই 34 ইউনিটের উপরে উঠলো, তারপর অন্য স্ল্যাবে গেল। আচ্ছা, যাদেরই এরকম ডাউট আছে, আমি আবারও হাত জোর করে বলছি সবাইকে যে মাসের শেষে স্টেটমেন্টটা স্যার নিয়ে আসুন। যদি আপনি বেশি দিয়েও থাকেন, দেখবেন পরের মাসে গিয়ে আপনার ওইটা ব্যালান্সে চলে গেছে, আপনি নিয়ে আসুন স্টেটমেন্টটা, মাসের মানে যে কোনো মাসের 9-10 তারিখে তার আগের মাসের স্টেটমেন্টটা আমি আপনাকে দেখে বলে দেবো। আমি আবারও বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আমি আপনাকে অঙ্ক কষে দেখিয়ে দেবো। স্যাটিসফাই করানোর দায়িত্ব আমার, তা না হলে আমার উপরের কর্তৃপক্ষ আছে। ঠিক আছে, ভালো কথা। আপনাদের কোনো ডাউট থাকলে স্যারের চেম্বার তো খোলাই রয়েছে, আর এছাড়া বসেছে, আধিকারিকদের কাছে যাবেন, তারা আপনাদেরকে বুঝিয়ে দেবেন, কারণ আমরা দায়বদ্ধ আপনাদেরকে বোঝাতে, অসুবিধা কিছু নেই। অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, সিকিউরিটি ডিপোজিটটা তো টোটালি ফেরত পেয়ে যাচ্ছে মানুষ, একদম পেয়ে যাচ্ছে। ওকে, আর নতুন কানেকশন যারা এখন নেবে তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদেরকে কি সিকিউরিটি ডিপোজিটটা দিতে হবে কি না? দেখুন,
এইটা খুব শীঘ্রই, মানে খুবই তাড়াতাড়ি এইটা নতুন কানেকশনটা স্মার্ট মিটার দিয়েই দেওয়া হবে। ইন দ্যাট কেস তখন থেকে আর সিকিউরিটি নেওয়ার প্রশ্নটা আসবে বলে আমার মনে হয় না, এটা কর্তৃপক্ষ বিচার করছেন। কারণ সিকিউরিটির তো আর ব্যাপার নেই, আমরা যদি ফেরত দিয়ে থাকি প্রিপেড মিটার, যদি প্রথম থেকে আপনার ওটা প্রিপেড হয় আর কি, তাহলে তো আর সিকিউরিটি দেওয়ার ব্যাপার নেই। তো আপনার এটা খুব শীঘ্রই এটা হবে। কিন্তু এখনো পর্যন্ত মানে ধরুন এই সামনের সপ্তাহ পর্যন্ত আমার কাছে যা খবর সেটা পুরনো সিস্টেমেই চলবে। সে যদি সিকিউরিটি দেয়, যে মুহূর্তে তার আবার ওই মিটার খুলে স্মার্ট মিটারে কনভার্ট হয়ে যাবে, সিকিউরিটি ফেরত দেওয়া হবে। কিন্তু আবারও বলছি, খুব শীঘ্রই এটা হতে পারে যে নতুন কানেকশনটাই স্মার্ট মিটার দিয়ে দেওয়া হবে। তো এমনও হতে পারে যে যখন আপনি বসে এই ভিডিওটা দেখছেন তখন হয়তো এই সিস্টেমটা চালু হয়ে গেছে যে নতুন কানেকশন নিতে হলে আপনাকে আর সিকিউরিটি ডিপোজিট দিতে হবে না, কিন্তু আজকে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখনও কিন্তু নতুন কানেকশন সেই পুরনো ডিজিটাল মিটার দিয়ে হচ্ছে এবং সিকিউরিটি নিয়েই হচ্ছে। তো একটু আপনাকে আরেকটু অ্যাড করে দিই, তাদের সুবিধা হবে। সেটা হচ্ছে যাদের স্মার্ট মিটার বসে গিয়ে প্রিপেড হয়ে গেছে আর কি, তারা যে লোড এক্সটেনশন করে না, লোডের কোশ্চেনটাই এটা ছিল। হ্যাঁ, লোড এক্সটেনশন করলে ওই যে সার্ভিস কানেকশন চার্জ সিকিউরিটি দুটো দিতে হয়, এখন কিন্তু আর তাদের সিকিউরিটি দিতে হচ্ছে না, শুধু সার্ভিস কানেকশন। আচ্ছা, তা আপনি মানে আমার পরের কোশ্চেনটার উত্তর দিয়ে দিয়েছেন। আমার পরের কোশ্চেনটা এটা ছিল যে তাহলে লোড এক্সটেনশনের ক্ষেত্রে কি করতে হবে। ঠিক আছে, হয়ে গেছে, ওকে। আচ্ছা, আপনি যদি বলেন যে সমস্ত মানুষরা লোড এক্সটেন্ড করতে চায় তারা কিভাবে করবে এটা? একদম সিম্পল ফর্মে, একটা অনলাইনে করতে পারে আর একটা অফিসে এসে ফর্ম ফিল আপ করে করতে পারে। তাদের ওই যে বললাম, যাদের স্মার্ট মিটার হয়ে গেছে তাদের আর সিকিউরিটি দেওয়ার প্রশ্ন নেই, শুধু সার্ভিস কানেকশন চার্জটা নেওয়া হবে। ঠিক আছে, ওকে। এবার একটু মজার একটা কোশ্চেন করি। যেহেতু দেখুন আজকের দিনে দাঁড়িয়ে মানে কোথাও গিয়ে একটা আপনার স্মার্টফোন আর স্মার্ট মিটারটা একই রকম অ্যাক্ট করছে, তাই না? তো দেখুন স্মার্টফোনেতে আমরা কীরকম আছে, একটা আনলিমিটেড প্ল্যান রয়েছে, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট আপনি রিচার্জ করে নিলেন এবং সারা মাস আপনি যেরকম ইচ্ছা ইউজ করলেন। তো স্মার্ট মিটারের ক্ষেত্রে কি এরকম কিছু হতে পারে? না, এরকম হবে না। এই কারণে হবে না, দেখুন স্মার্টফোন যেটা, সেটা তো শুধু এয়ার ফ্রিকোয়েন্সিটাকে ইউজ করে, তাই না? কোনো একটা কোম্পানি তারা একটা নির্দিষ্ট একটা ইয়েকে নিয়ে নিল ট্রাইয়ের কাছ থেকে, তারা শুধু এয়ার ফ্রিকোয়েন্সিটাকে শুধু ইউজ করছে। তাদের কিন্তু আর অন্য কোনো সেরকম যা খরচ হচ্ছে টাওয়ার বসানো হ্যান এগুলো, আমাদের তো বিদ্যুৎ কিনতে হয়, বিদ্যুৎ কিনে আমাদেরকে বিদ্যুৎ বিক্রি করতে হয়, তার অন্যান্য মানে হুইলিং চার্জ আছে, এগুলো বিভিন্ন তার এস্টাবলিশমেন্ট চার্জ আছে। যে আমাদের তো এটা শুধু বায়ু থেকে আসছে না, আমাদের তো এটাকে এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করতে হচ্ছে। তো তার জন্য তো আমাদের রেকারিং খরচা আছে, কাজে ওইটা তো কখনো সম্ভব না। যদিও এটা মজার প্রশ্ন করেই করেছেন, তো এটা কখনো মানে এই কোশ্চেনটা আমি কিছু মানুষের কাছ থেকে পেয়েছিলাম, তো আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এরকমটা তো হতেই পারে, তো দেখা যাক জিজ্ঞেস করে কি হয়। আচ্ছা, এইটা কিন্তু খুব সিরিয়াস একটা কোশ্চেন। বিভিন্ন লোক আমাকে এই কোশ্চেনটা করেছে, কিন্তু তারা নিজেরাও ডাউটফুল যে এটা কতটা মানে সত্যি। কোশ্চেনটা হচ্ছে এটা যে শোনা যাচ্ছে দিনের বিভিন্ন সময় নাকি ইউনিট রেট বিভিন্ন রকম থাকবে, তো এই ব্যাপারটা কি বলছেন? একদমই বাজে কথা। এটা যেটাকে বলে হচ্ছে এনপিও, নর্মাল, পিক আর অফ, এটা একমাত্র 3 ফেজ শ্যালোর ক্ষেত্রে হয় আর বাল্ক ইন্ডাস্ট্রি ক্ষেত্রে হয়। এখানে ওসব কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে স্ল্যাব অনুযায়ী। ওই যে বললাম প্রথম 34 ইউনিট এত টাকা, তারপরে ইউনিট এত টাকা, যেটা আপনি নেটে পেয়ে যাবেন আর কি। এখানে ওসব ওই যেটা টিওডি বলে আর কি, টাইম অফ ডে, ওই সিস্টেমে এখানে কিন্তু নেই। এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন যেটা কিছু লোক বলছে যে মাঝ রাত্রিরে যদি আমার জিরো হয়ে যায়, মানে তাহলে পরে আমার নাকি হুট করে কারেন্টটা অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটা কতটা সত্যি? এর উত্তর আমি আপনাকে দিয়ে দিয়েছি। কারেন্ট অফ হয়ে যাচ্ছে এটা কেউ দেখাতে পারবে না, যদি বলে থাকে মিথ্যে কথা বলে। টেকনিক্যাল কোনো ফল্ট হতে পারে, যেটা হয় আর কি, সেটা কল দিলে গিয়ে আবার ঠিক করে আসবে। যেমন আমার পোল থেকে তারটা ইয়ে হয়ে গেছে, লুজ হয়ে গেছে, সেটাও আলাদা। কিন্তু রিচার্জের জন্য আমি আবার আপনাকে একটু আগে উত্তর দিয়েছি, সেটা হচ্ছে শনি রবি ছুটির দিন এবং বিকেল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত কোনো রকম ডিসকানেকশন কাটা হবে না, তার যতই নেগেটিভ ব্যালেন্স থাকুক না কেন। আচ্ছা, তাহলে যদি আমার রিচার্জ যদি -300 হয়ে যায়, তাহলেও আমি বলতে পারি, হাজারও যদি হয়ে যায়, ধরুন আপনার শনিবার দিন -1000 হয়ে গেছে, রোববার দিন -1100 হয়ে গেল, রোববার দিন মানে সোমবার সকাল 10টা পর্যন্ত -1300 হয়ে গেল, লাইন কাটা হবে না, 10টার পরে যা কিছু হবে। তাহলে মোটামুটি বলতে পারি যে রাতের বেলা আমাকে ঘামতে হবে না কারেন্টের। ওকে, বোঝা গেছে।
আচ্ছা, কিছু মানুষ এই কথাও বলছে যে আগের দিন নাকি তারা 500 টাকা দেখেছে আর পরের দিনকে উঠে দেখছে যে 300 টাকা হয়ে গেছে। ঠিক আছে, মাঝখানের এই টাকাটা কোথায় গেল? প্রথম কথা হচ্ছে যে আপনাকে একটু আগে বললাম যে আমাদের অনেক কিছু মানে ক্যালকুলেট করছে যে আপনার কনজামশনটা কিরকম বেসে এগোচ্ছে আর কি, কোন দিকে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে আপনার মানে যে ট্রেন্ড আছে তাতে 300 ইউনিটের উপরে উঠে যাবে, তখন ইলেকট্রিসিটি ডিউটিটাও কাটতে শুরু করে। কিন্তু এটা মাসের শেষে স্টেটমেন্টে যখন আপনার এটা হবে তখন ফেরত দেওয়া হবে বা অ্যাডজাস্ট করা হবে, ব্যালেন্স হিসেবে আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, গ্রাম থেকে আবার কিছু লোক প্রশ্ন করেছে যে গ্রামে কোনো একটা প্রকল্প চলে যেটার নাম হয়তো হাসির আলো, সেখানে কিছু আছে যে 0 ইউনিট ওঠে বা এরকম কিছু, তো এটা কি হবে? হাসির আলো প্রকল্পটা আমি একটু সবাইকে বলে দিই, এই ইউটিলিটিটা যারা মানে এটা গরিব মানুষদের জন্য করা হয়েছে, আমি চাইবো এই ইউটিলিটিটা সবাই নিক। সেটা হচ্ছে আমাদের মানে মাননীয় সরকার এটা প্রচলন করেছেন যে হাসির আলো যে বিষয়টা, এটা একটা অভূতপূর্ব জিনিস আর কি বিদ্যুতের বিষয়ে। সেটা হচ্ছে আপনার ডোমেস্টিক লোড, কানেক্টেড লোড বা অ্যাপ্লাইড লোড যদি 300 ওয়াটের নিচে থাকে, 300 ওয়াট তার নিচে থাকে, তাহলে আগে ছিল পোস্টপেডে ছিল 3 মাসে 75, যেটা মাসে এখন মাসে 25 ইউনিট। মাসে 25 ইউনিট পর্যন্ত ব্যবহার করলে তার কোনো পয়সা, কোনো রকম চার্জ তাকে দিতে হবে না, 0 ইউনিট, 0 টাকা, 0 টাকা তাকে পে করতে হবে, কোনো রকম টাকা পে করতে হবে না। এটা আগেও ছিল, স্মার্ট মিটার চেঞ্জ হলো সেটাও থাকবে, একই সিস্টেম থাকবে, একই স্কিম থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার মিটার রেন্ট বা কোনো পুরোটাই জিরো, দেখবেন যারা হাসির আলো আছে তাতে পুরো জিরো থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে 0 বিল স্মার্ট মিটারেও পসিবল? একদম একদম, যা বললাম না, নিয়ম কানুন, ফ্যাসিলিটিস, গভর্নমেন্ট সাবসিডি, হাসির আলো, কোনো কিছু চেঞ্জ হয়নি, কোনো কিছু না। যারা সাবমিটারের মাধ্যমে কানেকশনে রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? দেখুন, সাবমিটারটা আমাদের বিষয় না, এটা আমাদের ডোমেইনের মধ্যে পড়ে না। ধরুন আপনার একটা মিটার আছে, আপনার এক ভাইকে বা বোনকে দিয়েছেন, বাজার থেকে একটা সাবমিটার কিনে এনে দিয়েছেন, ওটা কিন্তু আমাদের এখতিয়ারে পড়ে না, ওই ব্যাপারে আমরা কিছু, ওটা তার পার্সোনাল ব্যাপার। সে বাজার থেকে কিনে এনে বসিয়েছে দেখার জন্য, আমার কতটা কনজিউম হলো, ওর কতটা কনজিউম হলো, মানে এই মিটার, মেইন মিটারে কত কনজিউম হলো, সাব মিটারে কত কনজিউম হলো, মাইনাস করে এটা আমার, এটা তো এটাতে আমাদের কোনো ব্যাপার। তাহলে বলতে চাইছেন যে সাবমিটারের ক্ষেত্রে আপনাদের কোনো হস্তক্ষেপ নেই? কোনো হস্তক্ষেপ নেই। এখন সব থেকে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হচ্ছে আমার ভিডিওগুলো, সেটা হচ্ছে কিছু লোক বলছে যে তাদের নাকি স্মার্ট মিটার লাগার পরে 30 to 50% মানে এক্সট্রা বিল আসতে আরম্ভ করেছে। এই বিষয়টা আপনি কি বলবেন? এইটা সবাই বলছে, আমি তো বারবারই বলছি এটা, যে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, যা রেট ছিল তাই আছে। আপনারা গত মাসের থেকে গত বছরের সাথেও কম্পেয়ার করতে পারেন। যখন কোনো কনফিউশন আসবে, প্রতি মাসে আপনারা স্টেটমেন্ট তো পাচ্ছেনই, স্টেটমেন্ট ওখানে পেয়ে যাচ্ছেন। ওই যে বললাম, একটা SMS আসছে, স্টেটমেন্টে বিল দেখুন, রিচার্জ করুন, ওই বিল দেখুন অপশনে যান, যে বিলটা দেখবেন তাতে যদি আপনার অ্যাবসার্ড মনে হয় যে না আমি আগে এত ইউনিট করতাম এখন এত, বরং আমি বলবো একটা কথা, আপনি তো কম পাবেন আরো, মানে বিল আরো কম আসবে। কেন? 3% রিবেট প্রতিটা রিচার্জের সময়। অর্থাৎ আমি যদি 2000 টাকা রিচার্জ করি এই মাসে, কিন্তু 60 টাকা আমি ফেরত পাচ্ছি, মাইনাস হয়ে, দেখবেন রিচার্জ রিবেট বলে একটা অপশন থাকছে। আচ্ছা, গভর্নমেন্ট সাবসিডি অমুক তমুক হ্যান ত্যান যা তো থাকলো, যদি আমার 300 ইউনিটের না উপরে না ওঠে, রিচার্জ রিবেট বলে একটা থাকবে। আচ্ছা, তাহলে কি হলো ব্যাপারটা? রেট যা ছিল তাই ছিল, এখনো তাই আছে, উল্টো আপনি রিচার্জ রিবেট পাচ্ছেন, 3% করে রিচার্জ রিবেট দিচ্ছে। বুঝতে পারলাম। আগে কি ছিল? অন ডেট পেমেন্ট করলে 1% দিবে, অনলাইনে পেমেন্ট করলে 1% দিবে, 2%। আর এখন আপনি যখনই ওই অন ডেট ফেড বলে কিছু ব্যাপার নেই, যখনই রিচার্জ করছেন, আচ্ছা, তখনই আপনি 3% দিবেন। আচ্ছা, এটা তো আরেকটা সুবিধা হলো, রাইট? যারা কিপ্যাড ফোন ব্যবহার করে তারা কিভাবে মানে বিলটাকে রিচার্জ করবে? তারা না SMS পাবে, কিপ্যাড ফোনও তাদের SMS হবে যে আপনার মাইনাস এত টাকা ব্যালেন্স আছে, মানে আপনাকে রিচার্জ, অবিলম্বে রিচার্জ করুন, এই SMS-টা সব জায়গায় পাবে। তারা অফিসে আসতে পারে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের কাছে বলতে পারে ভাই আমার এত টাকা রিচার্জ করে দাও, আমি তোমায় টাকা দিয়ে দিচ্ছি। বিভিন্ন যে তথ্যমিত্র কেন্দ্র বা সাইবার ক্যাফে যেগুলো আছে, যারা যেখানে যেখানে হয় জানেন তো সব জায়গাতে, তাদের কাছে যেতে পারে। সিস্টেম যা ছিল সেইভাবেই সে আবার রিচার্জ করতে পারে, যদি প্রয়োজন হয় অফিসেও আসতে পারে। এবার একটা প্রশ্ন আমি একটু যোগ করে দিই। প্রশ্নটা এরকম হবে যে সে কি করে বুঝবে তার কত টাকা রিচার্জ করতে হবে?
তো আপনি বলুন। আগে ছিল যেমন কি, আমার বিল এলো 500 টাকা, আমি 500 টাকা শোধ করে দিলাম। হ্যাঁ। এবার যাদের কিপ্যাড ফোন তারা তো ইউনিট অত কিছু বুঝতে পারে না কত টাকা রিচার্জ করবে। হ্যাঁ। তাদেরকে বলে দেবেন যে গত বছর গরমকালে সে কত টাকা বিল দিত, সে 600 টাকা বিল দিত। গত বছর গরমকালে 600 টাকা বিল দিত, রেট তো বাড়েনি। ধরুন কি হয়, ওই যে বললাম, এবার একটা কম্পেয়ারিং এর ব্যাপার আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি পেমেন্ট করলাম, এপ্রিল মে জুন, এই এপ্রিল মে জুন এটা ধরুন মে মাস, আমি তো পেমেন্ট করছি কিন্তু শীতকালের বিল জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে আমি তো গত বছর মে মাসে 700 টাকা পেমেন্ট করেছিলাম, তাহলে এই মাসে আমার এত বেশি কেন? আসলে তা না, আগে তো 3 মাস শীতের বিলটা পরের 3 মাস গরমের সময় পেমেন্ট করতেন, এখন সেটা ভাবলে চলবে না। এখন আপনার বিচার করতে হবে সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরে আপনি কি পেমেন্ট করেছেন সেটার উপরে। আচ্ছা, সে দেখে নেবে যে আগস্ট সেপ্টেম্বরে আমি কি পেমেন্ট করেছি। আগস্ট সেপ্টেম্বর হচ্ছে গরমকাল, গরমকালের বিলটা, এই যে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাহলে এইটা মেয়ের রিফ্লেক্টটা কোথায় করছে? আগস্ট সেপ্টেম্বরে। তাহলে আগস্টে আমি কি পেমেন্ট করছিলাম সেটা দেখে নেবে। তা আগস্টে আমি 800 টাকা পেমেন্ট করেছি, গিয়ে কাউন্টারে গিয়ে 800 টাকা পেমেন্ট করছি, তাহলে পুরো মাস শান্তি, পুরো মাস শান্তি। এবার দেখা গেল কিছু হয় কম হবে, 800 জায়গায় তার 700 হয়েছে বা 900 হয়েছে, আমরা তো 300-র নিচে কাটছি না লাইন, থেকেই যাচ্ছে। আচ্ছা, এবার একটা আপনাকে বোকা বোকা কোশ্চেন করি, ঠিক আছে? কোশ্চেনটা আমি দর্শক বন্ধুদের থেকেই পেয়েছিলাম। তারা বলছে যে পাড়াতে যে পুজো পার্বণগুলো হচ্ছে, কীর্তন ফির্তন হচ্ছে, অনেক সময় প্যান্ডেল ফ্যান্ডেল করে সেখানে যে লাইটগুলো জ্বালানো হচ্ছে, বা অনেক সময় দেখা যায় কি কারোর বাড়িতে টোটো কিনেছে, হুক করে টোটোটাকে রিচার্জ করে দিচ্ছে, এইগুলো নাকি এলাকাবাসীকে পেমেন্ট করতে হয়, এরকম কি সত্যি? এটার সাথে কোনো, আপনার বাড়িতে একটা মিটার লাগানো আছে, আপনার বাড়িতে একটা মিটার লাগানো আছে, আপনি কি কনজিউম করছেন আপনি তার বিল দিচ্ছেন। এই যে হুক পুজো প্যান্ডেলের না বিদ্যুৎ, এখন অনেকেই পারমিশন নেয়, তা সত্ত্বেও যারা হুক করে চালাচ্ছে বা এইসব করছে, তার দায়টা আমাদের, মানে বোঝাটা আমাদের ঘাড়ে আসছে, অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাইয়ের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তার ঘাড়ে আসছে, সে লসে চলছে। এই লসের দায়টা, এটা তো একটা মানে আধা সরকারি সংস্থা এটা, তো এই লসের দায়টা কিন্তু সরকার ঘাড়ে নিচ্ছে। এটা এই দায়টা কম, ওই যে দেখবেন আমাদের এত পার্সেন্ট লস, এইটা কারণটা এইটা, এর দায় যদি আপনাদের থেকে নিয়ে নিতাম তাহলে তো আমাদের লস বলে কিছু থাকতো না, যে তাহলে প্রতিদিন আমার বিদ্যুতের দাম বাড়তো, তাই না? এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। তবে একটা কথা আমি আপনাদের মানে মাধ্যমে আমি জনগণের উদ্দেশ্যে জানাবো, যে এই যে চুরি, বিদ্যুৎ চুরি, এটা কিন্তু জাতীয় ক্ষতি, এটা সামাজিক ক্ষতি। আপনারা ঠিক ধরেছেন, হয়তো আজকে আপনার ব্যক্তিগত পকেট থেকে যাচ্ছে না, কিন্তু এটা দেশের পকেট থেকে যাচ্ছে। আজকে যদি এই চুরিগুলো না থাকতো, কোনো কিছু মানে একেবারে লস যদি না থাকতো, তাহলে তো বিদ্যুতের দামও কমতো। পক্ষান্তরে ওইভাবে ভাবতে পারেন, কাজে আপনারাও প্রতিহত করুন। এই বিদ্যুৎ চুরি বিভিন্ন নাম্বার দেওয়া আছে, বা অফিসে যোগাযোগ করুন যে অমুক জায়গায় চুরি করছে, অমুক জায়গায় করে, এগুলো করুন, আমরা চেষ্টা করবো সেগুলোকে অ্যারেস্ট করা বা সেগুলোকে ব্যবস্থা নেওয়া। আচ্ছা, এবারে কোশ্চেনটা হচ্ছে, আমি কি এক মাসে যতবার ইচ্ছা ততবার পেমেন্ট করতে পারি, মানে রিচার্জ করতে পারি, নাকি কোনো লিমিটেশন আছে? না, একদম একদম। আমি বলি একটা গল্প, সেটা হচ্ছে আমার গঙ্গানগরে একজন সবজি বিক্রেতা আছে, ঠিক আছে? সে কি করছে আমি দেখতে পাচ্ছি, মানে আমি কি করি মাঝে মধ্যে ক্যাশ কাউন্টারে ঘুরে বেড়াই কার কি বক্তব্য এসে দেখার জন্য। তো সে কি করছে, হঠাৎ দেখছি প্রায় 2-3 দিন পর 200 টাকা করে রিচার্জ করে যাচ্ছে। আমি একদিন ডাকলাম, বয়স্ক মানুষ, কাকা কি ব্যাপার, তোমাকে পরশুদিনও দেখলাম তুমি 200 টাকা করেছো, কি ব্যাপার বলো না কাকা। তাই ওটা বসালাম, বসো, একটু গরমে ঘেমে টেমে গেছে। বলে, বাবা কি হয়েছে জানো, এই আগে না আমার ওই ছেলেরা বিল দিত না দিতে আমার অনেকগুলো টাকা জমে যেত, লাস্টে ছেলে অশান্তি করতো, মারপিট হতো, আমি লাস্টে কোনো রকমের ধার দেনা করে এনে টাকা দিতাম। এখন কি করছি, এই সবজি বিক্রি করি, পর কিছুদিন পর কিছু টাকা জমে, আমি ওই দিয়ে, আমার তো 1000 টাকা মতো বিল হয়, আমি কোনোদিন 100 টাকা, কোনোদিন 150 টাকা এরকম করে এসে জমা দিয়ে যাই, তাহলে আমার ওই যে 1000 টাকাটা হয়ে গেল, আমি আর বকেয়া হবে না। মানে এটা একটা ভালো লাগলো আর কি, উদাহরণটা ওই হিসেবে দিলাম। তো আপনার যখন ইচ্ছা যখন খুশি আপনি রিচার্জ করতে পারেন, যদি আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স ভালো থাকে, যে মিনিমাম 100 টাকা আপনি যা খুশি রিচার্জ করতে পারেন, যখন তখন পারেন, কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেকবারে 3% রিবেট,
যতবার রিচার্জ করবেন 3% রিবেট। আচ্ছা, তো আমি ওই রিবেটের জন্যই আর কি বলছিলাম যে যেহেতু প্রত্যেকবার 3% রিবেট পাচ্ছে, তাহলে কি কোনো লিমিটেশন আছে যে মাসে হয়তো 10 বার করতে পারবে বা না ওরকম যতবার ইচ্ছে? তাহলে তো এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আমায় কিছু দর্শক বন্ধু এরকমও কোশ্চেন করেছিল যে যারা দিন আনে দিন খায় তাদের তাহলে পকেটটা কিভাবে মারা যাবে? তাহলে যারা দিন আনে দিন খায় তারা তো একটা সার্টেন অ্যামাউন্ট তার ইনকামের মধ্যে থেকে চাল ডাল আটার জন্য রাখে। হ্যাঁ 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 হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার এটা মনে আসলো, তাহলে সে তো একটা অ্যামাউন্ট এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আর এখন আর বাড়িতে অশান্তি হবে না। সে 3 দিন পর 100 টাকা 150 টাকা করে জমা দিয়ে যাচ্ছে, সে জানে আমার মাসে 1000 টাকা বিল হয়। সবজি আলার অনেকগুলো ছেলে পুলে আছে আর কি, বাবাকে সে তারা পয়সা দেয় না, সে ওই 100 টাকা 150 টাকা করে সে দিয়ে যাচ্ছে। তার আর ওই মাসের শেষে ওই ঝামেলা, বিল কাটতে লাইন কাটতে যাবে, এইসব ঝামেলা নেই। মানে ওনার দেখলাম যে ব্যবসায়িক, সে অতটা লেখাপড়া জানে না, গরিব মানুষ, কিন্তু তার মাথায় এইটুকু আছে, মানে তার মাথায় এটুকু ঢুকে গেছে যে সিস্টেম কোনটা ভালো ভাই, আগেরটা না পরেরটা, আমি নিশ্চিন্ত এখন বিদ্যুৎ নিয়ে, এই জায়গাটা তার মাথায় ঢুকে গেছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আমার একটা কোশ্চেন যেটা হচ্ছে, স্মার্ট মিটারের ওপরে গভর্নমেন্ট কি আলাদা করে কোনো সাবসিডি দেবে? গভর্নমেন্ট সাবসিডি তো দিচ্ছে। আচ্ছা, যেমন ছিল আপনাকে তো সাবসিডি দিচ্ছে এখন। আগে 900 ইউনিট 3 মাসের জন্য, এখন 300 ইউনিট 1 মাসের জন্য। 300 ইউনিটের নিচে হলে গভর্নমেন্ট সাবসিডি যেমন পাচ্ছেন তেমন দিচ্ছে, সেটা থাকছে। স্মার্ট মিটারের ক্ষেত্রে যদি সার্ভার ডাউন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? কিছু হবে না, আপনার ইলেকট্রিসিটি নিয়ে কিছু প্রবলেম হবে না। খুব খোলাখুলি বলে দিই, ইলেকট্রিসিটি নিয়ে আপনার কোনো ইলেকট্রিসিটি কাটিং এর কোনো ব্যাপার নেই। আপনার বিলিংটা নিয়ে, সার্ভার ডাউনের সাথে বা ইয়ের সাথে বিলিংটা নিয়ে, হয়তো আজকে বিলটা হলো না, কালকে বিলটা হলো না, পরশুদিন সেটা অ্যাকুমুলেট করে নেবে, এই এছাড়া আর কোনো গল্প নেই। যে আপনার লাইন অফ হওয়ার সাথে সার্ভার ডাউনের কোনো রকম সম্পর্ক নেই, আপনার চলতে থাকবে। হয়তো অনেকে বলছে, দেখবেন আপনাকে, যে আমার 2-3 দিন 4 দিন ধরে দেখছি আমার বিলিং হচ্ছে না, যে কোনো কারণে হোক, ওটা সার্ভারের জন্য হয়, কিন্তু সেটা আবার ও ফেচ করে নেবে টোটাল ডেটা। আচ্ছা, যে স্মার্ট মিটার কি বাধ্যতামূলক, মানুষকে কি লাগাতেই হবে? আমি একদম প্রথমে বলেছিলাম, আপনার ভালো করে মনে করুন, একদম প্রথমেই বলেছিলাম যে 2002 সালে একটা সেন্ট্রাল মিনিস্ট্রি, যেটা পাওয়ার ডিপার্টমেন্ট, তারা একটা সার্কুলার বার করেছিল যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে, মানে অপশন হচ্ছে দুটো, একটা হচ্ছে স্মার্ট প্রিপেড মিটার অথবা প্রিপেড মিটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা করতে হবে। এক তো এটা সব রাজ্যেই শুরু হয়ে গেছে, এটা এখানেও করতেই হবে এটা। আরেকটা হচ্ছে, আমরা চলি হচ্ছে স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের আন্ডারে, আমরা যে কোনো স্টেপ নিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারি না। ওই রেগুলেটরি কমিশন হচ্ছে একটা আদালতের মতন, এই কমিশন, তাদের থেকে পারমিশন নিতে হয়েছে, সেই কাগজও আমি আপনাকে দেবো, সেই কমিশন এটা পারমিট করেছে যে এটা লাগাও। আর আমি ওই কাগজটাও দিয়ে দেবো, যেটা মানে পাওয়ার ডিপার্টমেন্ট, সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে, যে পাওয়ার ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশন করা হয়েছিল, যেটা একটা RDSS বলে একটা প্রজেক্ট আছে, তো তার মধ্যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে স্মার্ট মিটার কমপ্লিট করতেই হবে। এটা এমন অনেকে এখানে বলছে যে না, এটা একটা ইয়ে চলছে, একটা পাইলট প্রজেক্ট চলছে, হ্যাঁ, তাহলে এগুলো ভুল কথা, এগুলো বাজে কথা, কোনো পাইলট প্রজেক্ট না। আমি ওই চিঠিটা, সার্কুলারটা আপনি দিয়ে দেবো, ওইখানে দেখবেন রোল আউট বলে কথা আছে। তো হোয়াট ইজ রোল আউট? রোল আউট মিনস ইমপ্লিমেন্টেশন অফ আ প্রজেক্ট। তো ইমপ্লিমেন্টেশন মানে ওটা পাইলট নয়, শুরু হয়েছে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে, তারপর আস্তে আস্তে আস্তে, কারণ একটা তো ব্যাপার আছে, ম্যান পাওয়ার তো আমাদের একটা কম আছে, ম্যান পাওয়ার তো হিউজ ম্যান পাওয়ার নেই, তো সব জায়গায় একসাথে শুরু করে দিতাম। যে কোম্পানিটা নিয়েছে, যে থার্ড পার্টিকে আমরা যেটা দিয়েছি, সেই কোম্পানি তো একটা ম্যান পাওয়ারের ব্যাপার আছে। সেই কোম্পানি তারা কি করবে, প্রথমে এই একটা জোন শেষ করলো, তারপরে এই কোম্পানি, মানে এটা একটা নির্দিষ্ট কোম্পানি টেন্ডার পায়, এরপর তারাই মেনটেন্যান্সটা করবে। আচ্ছা, মানে সুবিধাটা কিন্তু ওইখানে অনেক বেশি। আজকে যেমন একটা আপনার বাড়িতে হঠাৎ অফ হয়ে গেল, আমি আমার মোবাইল, এই যাচ্ছ না কেন, এই স্যার যাচ্ছি, এই স্যার যাচ্ছি, আর এখন এদেরকে দেওয়া হচ্ছে মানে যেতে বাধ্য, প্রম্পট অ্যাকশন হবে, মানে সার্ভিসটা আরো ভালো হবে। ধরুন আপনার একটা মিটারে ফ্লাশিং গ্লোয়িং কিছু হলো, তা ওই বললাম যে তার জন্য আলাদা একটা এরা মেইনটেন্যান্স টিম থাকবে, একটা মানে 24/7 তারা কিন্তু গিয়ে ওই মেইনটেন্যান্সটা করবে, যে তাদেরও একটা ম্যান পাওয়ারের ব্যাপার আছে, যার জন্য তারা এক একটা জায়গায় ধরে 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 এক এক জায়গায় করবে। এমন নয় যে এটা একটা রোল কি যেন বলছিলেন পাইলট প্রজেক্ট, ও সব কিছু না, এটা বাজে কথা। আচ্ছা, অনেকেই ভয় পাচ্ছে যে মিটারের লোড বাড়ালে তার নাকি ইউনিট, যে পার ইউনিট চার্জ আছে, এটা নাকি এফেক্ট হবে, তাই জন্য অনেকেই না মিটারের লোড বাড়াতে একটু ভয় পায়। তো এখানে যদি কিছু আপনার বলার থাকে। একদমই না, একদমই না।
ঘটনাটা হচ্ছে আপনার লোড বাড়ানোর সাথে ইউনিট বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আপনি 10 কিলো লোড নিয়ে রাখলেন, কথার কথা বলছি, ডোমেস্টিক একটা 3 ফেজ 10 কিলো লোড নিয়ে রাখলেন, আপনি জ্বালালেন 4 ইউনিট, ছিলেন না বাড়িতে, আপনি ওই 4 ইউনিটের পয়সাই দেবেন, অথবা মিনিমাম চার্জ যেটা আছে সেটা আপনি দেবেন। আপনার লোডের সাথে ডিপেন্ড করছে শুধু মিনিমাম চার্জ, যদি আপনি ব্যবহার না করেন তবে, আর একটা হচ্ছে ফিক্সড চার্জ। এছাড়া ইউনিটের সাথে কোনো রকম এই লোড বাড়ানোর কোনো সম্পর্ক নেই। যা আপনি দেবেন তাই, আবারও বলছি, শুধুমাত্র ফিক্সড চার্জ সেটা বাড়ে, সেটা খুব সামান্য, খুবই সামান্য টাকা। আর যদি না ব্যবহার করেন তাহলে মিনিমাম চার্জ সেটা বাড়ে, আর এর সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তো এই লোড বাড়ানো নিয়ে একটা কোশ্চেন, যেটা আমার দর্শকের কোশ্চেন না, আমার নিজস্ব কোশ্চেন। আমাকে কেউ একজন বলেছিল যে যখনই আমরা লোড বাড়াবো তখনই নাকি আমাদের যে কেবিলটা, যেটা পোস্ট থেকে আমার মিটার অব্দি এসছে, এটা নাকি চেঞ্জ হয়। তো এটা কি সত্যি? না, বলি, এটা না ক্যাপাসিটি আছে। ধরুন আপনার যদি 6 স্কোয়ার mm থাকে, তাহলে মোটামুটি আপনার 5 কিলোওয়াট অব্দি ইজি টেনে দিয়ে যায়। ওটার কোনো পরিবর্তন চেঞ্জ করতে লাগে না। যদি একদম কম থাকে, 2.5 কিলো 2.5 স্কোয়ার mm আছে, তাহলে চেঞ্জ করতে হয়। আচ্ছা, এইবারে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে টোল ফ্রি নাম্বার নিয়ে। এই টোল ফ্রি নাম্বার না, যেখানে তো কোনো ইনফরমেশন মানুষে পাচ্ছে না, আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু মানুষ মিসগাইড হচ্ছে তাদের থেকে, আর কিছু মানুষ হচ্ছে দুর্ব্যবহার পাচ্ছে, যেটা আমি কমেন্ট সেকশন থেকে জেনে আপনাদেরকে বলছি। তো এই ব্যাপারে কি বলবেন? মানে কাস্টমার কেয়ারটা তো আপনাদেরই সংস্থার একটা প্রতিষ্ঠান, তো সেখানে তারা এরকমটা কেন করছে? দেখুন, আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, হ্যাঁ, তো সেখানে আপনি এটা বলেছিলেন। ঘটনাটা হচ্ছে 19121 19121। হ্যাঁ, সবাই জেনে রাখুন, 19121 19121 এটা হচ্ছে আমাদের টোল ফ্রি নাম্বার। এই টোল ফ্রি নাম্বারটা মূলত আপনার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হলে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমন কোনো সম্ভাবনা থাকলে, দীর্ঘক্ষণ পাওয়ার নেই, কল ডকেট ইত্যাদির জন্য। তাছাড়া পলিসি ওরিয়েন্টেড যে ম্যাটারগুলো, সেগুলো কিন্তু ওরা দায়ী নয়। তার জন্য আপনার নিকটবর্তী অফিসে যেতে হবে। ধরুন স্মার্ট মিটার ওরিয়েন্টেড একটা বিল বোঝার ব্যাপার, একটা লোড এক্সটেনশন কিভাবে করব, এই যে নিয়ম কানুনগুলো, এইগুলো কিন্তু ওরা তার জন্য রেসপন্সিবল নয়। এগুলোর জন্য কিন্তু আপনাকে অফিসে আসতে হবে। তো কিছু মনে করবেন না, আজকে আমি একটা বলি, তো আপনি আপনার একটা ভিডিওতে একটুখানি ক্ষোভ প্রকাশই করেছিলেন যে 4টের সময় সব বাড়ি চলে যায়, অমুক তমুক এনতেন। কিন্তু অফিসে, বিদ্যুৎ অফিসে আমরা মানে 4টে 4:30 এইরকম সময় আমরা টিফিন করি, এমনও হয়েছে 7টা 7:30 অব্দি আমরাও আছি। এবং মানুষ যদি মনে করে যে আমাদের বিরক্ত করবে, আমাদের এখন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, এখন আর বিরক্ত হই না। কারণ আমি জানি আমি মাইনেটা পাই, যে টাকাটা আমি পাই, যেটা দিয়ে আমার সংসার চলে, ওই মানুষগুলো আমাকে বিরক্ত করবে, তার জন্যই আমার সংসারটা চলে। ওই মানুষগুলো আজকে যদি আমার কাছে না আসতো, আমাকে যদি প্রয়োজন না থাকতো, তাহলে ডিপার্টমেন্টেরও আমাকে প্রয়োজন থাকতো না, আমার পরিবারও তাহলে চলতো না। কাজেই ওইটা ওইভাবে ভাববেন না যে এরা একটা সবার মতন এও ফাঁকি দিয়ে চলবে, 4টের সময় বাড়ি চলে যাবে, এরকম নয়। আমাদের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, দায় আছে আপনাদেরকে সেবা করার জন্য। যদি কোনো রকম আমাদের এটা ঠিক সবসময় আমরা সঠিক পরিষেবা দিতে পারি না, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার জনিত কারণে হোক, যদিও আমাদের ডিপার্টমেন্ট এখন ভীষণভাবে একটা আপডেটেড একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে, তো আমরাই হয়তো সবসময় তার সদ্ব্যবহার করে উঠতে পারি না। এখানে আমার ডিপার্টমেন্টের কোনো দোষ নেই, এখানে ম্যান টু ম্যান তো হ্যারি করে। কিন্তু এটাও বলছি যে সবসময় আমরা যে একেবারে সঠিকভাবে সবাইকে সঠিক পরিষেবা দিতে পারি, সঠিকভাবে বোঝাতে পারি, এটাও নয়। সেই দায়টাও কিন্তু আমার। আমি চাইবো আপনার মাধ্যমে আমাদের যে যারা আজকে দেখছেন এই ভিডিওটা, যারা বিদ্যুৎ আমাদের গ্রাহক রয়েছেন, আমাদের কোনো ভুলভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন, কিন্তু পরিষেবা দেওয়ার দায়িত্বটা আমাদের। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, সরাসরি আমাদের কাছে যে সাপ্লায়ার, যে অফিসের আন্ডারে, তারা সেখানে যান। আমাদের পূর্ণ প্রচেষ্টা থাকবে আপনাদেরকে বোঝানোর জন্য। যাক, দাদা যে কথাগুলো বললেন, তারপরে আমার আর আলাদা করে এখানে কিছু অ্যাড অন করার নেই। মানে দাদা যে কথাটা বললেন,
আমার সঙ্গে ওনার পরিচয় কিন্তু আমার স্মার্ট মিটারের সেকেন্ড ভিডিওটা নিয়ে এবং তিক্ততা নিয়ে। উনি আমাকে ক্ষমা চাইতে বলেছিলেন যদি উনি আমাকে ভুল প্রমাণ করতে পারেন, এবং আমি বলেছিলাম যে আপনার ক্ষমা চাওয়া উচিত। তো একটা খুব তিক্ত অভিজ্ঞতা দিয়ে আমাদের এটা শুরু হয়েছিল। কিন্তু আমি যখন পার্সোনালি গেলাম স্যারের সঙ্গে মিট করলাম স্যারের অফিসে, ওনার যে বিহেভিয়ার দেখলাম আর ওনার যে প্রচেষ্টা দেখলাম মানুষকে সঠিকটা বোঝানোর, সেখান থেকে আমার ওনারকে খুব ভালো লেগেছিল। এবং আপনি যে ভুল ধারণাটা ছিল হ্যাঁ আপনার বিল নিয়ে, যেটা আপনি করেছিলেন 4 মাসের বিল এতগুলো এসে গেছে বা 1 মাসে এত টাকার বিল, সেটা আপনাকে আমি বিল নিয়ে দেখিয়েছিলাম, সেটা আপনি বলুন যে সেটা আমি সঠিক বুঝিয়েছি। হ্যাঁ অবশ্যই সেটা সঠিক বুঝিয়েছিলেন। আর আমাকে মিসগাইড করেছিল কিন্তু ওই যে 19121 সেখানে আমাকে বলা হয়েছিল যে এটা পাইলট প্রজেক্ট, এবং যেটা আপনি বলে দিলেন এক্ষুনি যে না, এবং এটাও বলেছিল যে এটা 1 মাসের বিল। এবার সেইখানেতে আমার মনেতে ডাউট ছিল, তারা আমাকে মানে আগুনে ঘি ঢালা যাকে বলে সেরকম দিয়ে দিয়েছে। এবার আমি রেগে গিয়ে তখন আমাকে ওই ভিডিওটা করতে হয়েছিল বাধ্য হয়ে। কিন্তু দেখুন আজকে ওই ভিডিওটা হয়েছিল বলে আজকে এতগুলো মানুষ কিন্তু সঠিক জিনিসটা জানতে পারলো, কারণ ওই ভিডিওটা থেকে কিন্তু আমার আপনার পরিচয়। ঠিক হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বলে না যে ইউনিভার্সে যেটা হয় সেটা হওয়ার কোথাও একটা দরকার থাকে। তো ওই ভিডিওটা তৈরি করেছিলাম, ওখানে সম্পূর্ণ আমি মিসগাইড হয়েছিলাম। তো সেটার জন্য আমাকে যার যার কাছে ক্ষমা চাইতে হবে, আমি সবার কাছে ক্ষমা চাইতে রাজি আছি। তো যাই আছে, তো যাই হোক বন্ধুরা, আমার আজকের যে কোশ্চেন অ্যান্সার সেশন ছিল সেটা শেষ। স্যার আমাকে যথেষ্ট সুন্দরভাবে কোঅপারেট করেছে এবং আপনাদের সমস্ত কোশ্চেন আমি নিয়ে এসেছিলাম লিখে, সবকটা কোশ্চেনের স্যার উত্তর দিয়ে দিয়েছে। আপনাদের যদি এরপরেও মনে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কোশ্চেনগুলো লিখতে পারেন, আমি আবার ওনার সঙ্গে কমিউনিকেট করে আবার সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে অনেক ধন্যবাদ। আবার সবাইকে বলছি, কোন রকম বিভ্রান্তি অপপ্রচার এগুলোতে কান দেবেন না। বিভিন্ন কারণে এটা বিভ্রান্তি ছড়তে পারে, ঘটাতে পারে। আমরা মানুষ, তো মানুষ মাঝে মধ্যে, আগে কি হতো, আগে তো বিল আমরা 3 মাসের পর একবার দেখতাম, এখন একটা অ্যাপস পেয়েছি বা দেখা শিখেছি, আমরা রোজ দেখতে এই রে আমার বোধহয় এত টাকা কাটছে, আমার বোধহয় এত টাকা কাটছে। কোনো রকম বিভ্রান্ত হবেন না। মাসের শেষে মাসের শেষের অতিক্রান্ত হওয়ার পর পরের মাসের 10 তারিখের মধ্যে যে স্টেটমেন্টটা জেনারেট হবে, বা যদি নাও পেয়ে থাকেন নিকটবর্তী অফিসে যোগাযোগ করুন, আপনাকে সেই স্টেটমেন্ট মানে যেটা বিল আকারে ই বিল যেটা বলে সেটা আপনাকে দিয়ে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ভালো থাকবেন সবাই, আমরা আপনাদের পাশে আছি পরিষেবা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, এবং আপনাদের কাছ থেকে সমস্ত ক্ষোভ বিক্ষোভ যেগুলো থাকে সেগুলোকে হজম করার জন্যও আমরা আছি। কিন্তু সেগুলো করো যাতে পরিষেবা আপনাদের দিতে পারি, আমরা তার জন্য প্রচেষ্ট। ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।